হ্যাঁ, আমাদের রেকর্ডিংটা স্টার্ট করলাম। তো আমরা যখন কোনো লেজার বা গ্রুপ নাম স্পেলিং কোনো ভুল হয়েছে বা কোনো আন্ডার ভুল হয়েছে এরকম যদি হয়, সেক্ষেত্রে অল্টার অপশনে আসবে। হ্যাঁ, এই যে অল্টারে যাচ্ছি, যাওয়ার পরে যদি লেজার অল্টার করতে হয়, অল্টার মানে হচ্ছে এডিট, তাহলে লেজারে যাব, যাওয়ার পরে এন্টার দিব। দেওয়ার পরে ধরেন আমরা যে এখান থেকে যে যেগুলা এখানে ক্রিয়েট করছি, যে এলসি মার্জিন, এলসি অ্যাডমিনিস্ট্রেশন, অ্যামেন্ডমেন্ট চার্জ, কোনো কিছুতে যদি ভুল থাকে বা চেঞ্জ করতে হয়, তাহলে আমরা এখান থেকে ঢুকবো। ঢোকার পরে এখানে যদি কোনো রং কিছু থেকে থাকে, সেটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। এরপরে যদি আমরা এন্টার দিয়ে এলসি এই যে আন্ডার চেঞ্জ করে দেই, তাহলে আমরা এখান থেকে আন্ডারও চেঞ্জ করে দিয়ে এরপরে কন্ট্রোল এ দিয়ে আমরা এটা সেভ করে দিতে পারি। তাহলে আমাদের যদি লেজার অল্টার করতে হয়, তাহলে আমরা এখান থেকে অল্টার করতে পারবো। আর যদি গ্রুপ প্রবলেম হয়, সেক্ষেত্রে গ্রুপে যাব, অল্টার থেকেই, ঠিক আছে। এই যে এখান থেকে অল্টারে যাব, যাওয়ার পরে গ্রুপে যাব। এরপরে এখান থেকে যে গ্রুপটা আমার চেঞ্জ হয়েছে, ধরেন এলসি ইন ট্রানজিট, এখানে যদি কোনো চেঞ্জ করা দরকার, এখান থেকে আমরা চেঞ্জ করে দেন আমরা ইন্টার দিব। এরপর ইন্টার দিয়ে এটা যদি আপনার এলসি ইন ট্রানজিট অন্য কোনো হেডের আন্ডারে দিতে চাই, আমরা এখানে চেঞ্জ করে দিয়ে এরপরে সেভ করে দিলেই আমরা গ্রুপ এবং লেজার অল্টার করতে পারবো অথবা বা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এরপরে আসেন যদি আমরা কোনো ভাউচারে অ্যামাউন্ট এন্ট্রি দেই। হ্যাঁ, যেমন আমরা এখান থেকে আমরা যদি ভাউচার গুলার এন্ট্রি খুঁজে পেতে চাই, সেক্ষেত্রে আমরা এক হচ্ছে রিপোর্ট গুলাতে যেতে পারি। আর সহজভাবে যদি আপনার লেজারের নাম মনে থাকে, যে কোন লেজারে অ্যামাউন্ট বা কোন লেজারের সমস্যা বা কোন লেজারকে আপনি আলাদাভাবে দেখতে চান, তো সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে ডিসপ্লে মোর রিপোর্টস। এখানে ডিসপ্লে মোর রিপোর্টস থেকে আমরা আসবো অ্যাকাউন্টস বুকে। এই যে অ্যাকাউন্টস বুক, এখানে আসবো। আসার পরে আসবে হচ্ছে লেজার অপশন। এই যে লেজার অপশন, এখানে ক্লিক করব। করলে আমাদের যতগুলো লেজার আছে সব লেজার এখানে আমাদের শো করবে। ধরেন মিস্টার ক্যাপিটাল ওয়ান, এটা যদি আমরা চেঞ্জ করতে চাই, এটার অবস্থা কি সেটা আমরা দেখতে চাচ্ছি। তো এখানে যাব, যাওয়ার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে দেখবো যে এর যত ট্রানজেকশন আছে আমরা এখানে দেখতে পারবো। তো ওনার এখানে কিন্তু মাত্র একটা ট্রানজেকশন আছে, যার কারণে একটা ট্রানজেকশনে দেখা যাচ্ছে। আমরা যদি আরো বেশি ট্রানজেকশন থাকতো, সেক্ষেত্রে আমরা এখানে পিরিয়ড, রাইট সাইডে এই যে F2, এখানে যদি পিরিয়ডে ক্লিক করি, তাহলে এই পিরিয়ডের আগে যদি কোনো এন্ট্রি থাকে, সেক্ষেত্রে আমরা পিরিয়ডটা চেঞ্জ করে নিব। পিরিয়ড চেঞ্জ করে তারপরে এন্টার দিলে মানে ওই পিরিয়ডের ভিতরে যতগুলো এন্ট্রি আছে সবগুলো এন্ট্রি আমরা এখানে দেখতে পারবো। ধরেন এই এন্ট্রিটাই আমাদের কোনো একটা জায়গায় ভুল হয়েছে, আমরা এন্টার দিচ্ছি। দেওয়ার পরে আবার এন্টার দিচ্ছি। দেখেন এখান থেকে ব্যাংক চেঞ্জ করতে পারতেছি, লেজার চেঞ্জ করতে পারতেছি, অ্যামাউন্ট চেঞ্জ করতে পারতেছি, ন্যারেশন ডিটেল সবকিছু আপনি এখানে চেঞ্জ করতে পারবেন, এডিট করতে পারবেন। এটার জন্য আমরা কিভাবে গেলাম, আমরা গেলাম ডিসপ্লে, ডিসপ্লে থেকে গেলাম হচ্ছে অ্যাকাউন্টস বুক, অ্যাকাউন্টস বুক থেকে আমরা চলে গেলাম লেজারে। এখান থেকে আপনি যে লেজারটা দেখতে চাচ্ছেন সেই লেজারে যাবেন। এরপরে ওই লেজারে যত এন্ট্রি আছে ওই এন্ট্রি গুলো আপনি এখানে দেখতে পারবেন। এরপরে যদি আপনি এন্টার দিয়ে ঢোকেন, ঢোকার পরে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় হলো যে যদি আপনার এটা তো আমরা এডুকেশন মোডে যার যার আমরা ইউজ করতেছি, কিন্তু যদি সেটা হচ্ছে আপনার পেইড ভার্সন হয় এবং অ্যাডমিনিস্ট্রেশন মেনটেন করে, সেক্ষেত্রে তারা যতটুকু অ্যাক্সেস আপনাকে দিবে অতটুকু আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলেই আহ, আপনি চাইলেই কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, এটাকে কন্ট্রোল করা যায় আর কি। এক মিনিট প্লিজ, ওনাকে তো গ্রুপে অ্যাড করা আছে।
এখানে আমরা কিন্তু লিংক দিয়ে দিয়েছি, তারপরে এখানে ইয়া করে দিছি, তারপরে ওনারা বলতেছে যে ক্লাস শুরু হয়েছে কিনা। এলো অবস্থা। সরি, একটু ইন্টারাপ্ট করা লাগলো আর কি। তো এভাবে আমাদের এখান থেকে আমরা কিন্তু যে কোনো লেজারের অ্যামাউন্ট অথবা ন্যারেশন যাই হোক অথবা যে কোনো কিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। এই দুইটা ওয়েতে আপনি চেঞ্জ করতে পারবেন। আর হচ্ছে যদি আপনার এমন অবস্থা হয় যে ধরেন আপনি এই যে মিস্টার ক্যাপিটাল 2 এইটাকেই আপনি ডিলিট করে দিতে চাচ্ছেন, যদি এরকম হয় দেখেন সেক্ষেত্রে আমাদের কোন জায়গায় যাইতে হবে সেটা বলতেছি। আমরা যাব হচ্ছে অল্টার অপশনে, অল্টার থেকে লেজারে যাব। লেজারে যাওয়ার পরে এখানে মিস্টার ক্যাপিটাল 2 ধরেন তাকে আমরা ডিলিট করতে চাচ্ছি, এখানে ইন্টার, এখানে ঢুকবো, ঢোকার পরে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এই জায়গায় দেখবেন যে ডিলেট নামে একটা অপশন আছে, দেখছেন এই যে ডিলেট, কিন্তু এই ডিলেট কিন্তু আপনার হাইড অবস্থায় আছে, তার মানে অ্যাক্টিভ নেই। আপনি চাইলে এটাকে ক্লিক করলে ডিলিট করতে পারবেন না। এর কারণ হচ্ছে যখন আপনার কোনো লেজারে কোনো ভাউচার এন্ট্রি থাকবে, কোনো টাকা পয়সা লেনদেন থাকবে, তখন আর আপনি ওই লেজারটাকে ডিলিট করতে পারবেন না। হ্যাঁ পারবেন, যদি ওর সাথে রিলেটেড যতগুলো ভাউচার এন্ট্রি আছে সব ভাউচার যদি আপনি ডিলিট করে দেন তখন আপনি এই লেজারটা ডিলিট করতে পারবেন। তার আগে এই লেজার আপনি ডিলিট করতে পারবেন না, কারণ এর সাথে আরো লেজারের সাথে সংযোগ আছে এবং অ্যামাউন্টের সাথে সংযোগ আছে। এই কারণে এটাকে ইনভিজিবল করে রাখা হয় যাতে এই আপনার ট্রানজেকশন গুলো ভুল ক্রমেও ডিলিট না হয়ে যায়, এই আর কি। তো ডিলেট অল্টারের বিষয়গুলো মোটামুটি আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে আর কি আপনারা আশা করি যে এটা করতে পারবেন এবং বুঝতে পারবেন। ঠিক আছে, ডিলিট করতে চাইলে কিভাবে করবো এটা একটু যদি বলতেন। জি। যদি ডিলিট করতে চাই মানে কোনো কারণে যদি এটা কেটে দিতে হয় তাহলে কিভাবে করব? আমরা এখান থেকে অল্টারে আমরা ক্যাপিটাল 2 যেটা এটা ডিলিট করতে চাচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, এখন আমরা প্রথমে যাব ডিসপ্লে অ্যাকাউন্টস বুক লেজার, ঠিক আছে। কিভাবে গেলাম আবার দেখেন, এই যে ডিসপ্লে অপশন, ডিসপ্লে মোর রিপোর্ট, এখানে গেলাম, তারপরে আসলাম এখানে অ্যাকাউন্টস বুক, এরপরে আসলাম এখানে লেজার, এরপরে আসলাম কি মিস্টার ক্যাপিটাল 2, ঢুকলাম, ঢোকার পরে এইখানে দেখতেছি যে তার একটা 5 লাখ টাকার এন্ট্রি আছে। আপনাকে প্রথমত এখানে ঢুকতে হবে, ঢোকার পরে এই ভাউচারটা ডিলিট করতে হবে। এই যে আপনি যদি এখানে ডিলিট দেন, ইয়েস করেন, এই ভাউচারটা ডিলিট হয়ে গেছে। আপনি কিন্তু ব্যালেন্স শিটে এটার প্রফিট মানে এইটা এই যে 5 লাখ টাকা আমরা ডিলিট করে দিলাম, এর কারণে কি হইলো, আমরা যদি এবার ব্যালেন্স শিটে যাই তো দেখবো যে আমাদের কিন্তু এখানে ছিল কত 10 লাখ শেয়ার ক্যাপিটাল, এখানে 5 লাখ হয়ে গেল। কেন? 5 লাখের একটা এন্ট্রি আমরা ডিলিট করে দিছি। এই যে ব্যাংকে আমাদের ছিল হচ্ছে 8,30,000 টাকা, সেখান থেকে 3,30,000 হয়ে গেছে, কারণ ব্যাংকের থেকে ওই 5 লাখ টাকা বাদ হয়ে গেছে। এই জন্য ভাউচার এন্ট্রির সময় খুব ভাউচার ডিলিট করার সময় খুব সাবধানে ডিলিট করতে হবে। এখন আসেন, যখন ওই মিস্টার ক্যাপিটাল ট্যুর যে 5 লাখ টাকার একটা ভাউচার এন্ট্রি ছিল সেই ভাউচারটা আমরা ডিলিট করে দিছি। এবার যদি আমরা এখান থেকে অল্টার অপশনে আসি এবং সেখান থেকে যদি লেজারে যাই, যাওয়ার পরে সেই মিস্টার ক্যাপিটাল 2 তে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এখন কিন্তু আপনার ডিলিট অপশনটা ভিজিবল হয়ে গেছে। এখন চাইলে আপনি এখানে ক্লিক করে ইয়েস করে এই মিস্টার ক্যাপিটাল 2 একে ডিলিট করে দিতে পারেন। তো এখন আপনি যদি ডিসপ্লে মোর রিপোর্টসে যান, তারপরে অ্যাকাউন্টস বুকে যান, লেজারে যান, এরপরে দেখবেন যে মিস্টার ক্যাপিটাল 1 আছে, 2 কিন্তু নাই। ঠিক আছে, কোনো লেজার যদি ডিলিট করতে হয় তাহলে ওই লেজারের সাথে রিলেটেড যত ভাউচার আছে সেটা আগে আপনাকে ডিলিট করতে হবে, দেন আপনি ওই লেজারটা ডিলিট করতে পারবেন। এবার আমরা আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কি করতেছি, আমরা ওই লেজারটা আবার ক্রিয়েট করতেছি। ঠিক আছে, ক্রিয়েটে গেলাম, তারপর হচ্ছে লেজারে যাচ্ছি, এরপর ওটা আমরা ক্রিয়েট করছিলাম কি মিস্টার ক্যাপিটাল। কোনো প্রবলেম? জি, আপনার স্ক্রিনটা ফ্রিজ হয়ে আছে, মানে কোনো কিছু দেখতে পাচ্ছি না। আমারটা এরকম হচ্ছে না অন্যদের? আচ্ছা আচ্ছা, আমার এখানে ওই ইলেকট্রিসিটি চলে গেছিল, আবার আসলো তো এই কারণে। আমরা দেখতে পাচ্ছি, এখন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছি, এবার এটা একদম মানে কার্সর নড়াচড়া করতেছে না, মানে আপনি যে একটা পর একটা অপশনে যাচ্ছেন সেটা দেখতে পাচ্ছি না। আচ্ছা
কথাটা তো সবই শুনতে পাচ্ছি। আচ্ছা একটু ওয়েট করে দিলাম আমরা। স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? হচ্ছে বাট আপনি কার্সার নড়লে বা যেমন এখানে ক্রিয়েট আছে, আমি ওইখানে ক্রিয়েট কার্সারটা দেখা যাচ্ছে, বাট আপনি এখান থেকে মনে করেন চার্ট অফ অ্যাকাউন্ট বা অল্টারে গেলে ওইটা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। আর আরেকজনের প্রবলেম হচ্ছে যে উনি কি করছেন, আচ্ছা এখানে, আচ্ছা ওনার নামটা যেন কি, যিনি মাহিনুদ্দিন, আমাকে মাহিনুদ্দিন। মাইনুদ্দিন, না কাজী ইসমাইল ভাই বোধহয় আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছেন না? কাজী ইসমাইল হোসেন। আচ্ছা আমি জি ভাইয়া, দিছিলাম একটা হোয়াটসঅ্যাপে আমি দিছিলাম একটা। স্ক্রিনশট। আচ্ছা একটা বিষয় আপনার, আচ্ছা এখন কি আপনি আমাদের যে ফুল স্ক্রিন এটাকে দেখা যাচ্ছে? না আমার থেকে আসে নাই। আমি এখন এই যে টার্লি সফটওয়্যারটা ওপেন করলাম, এটা কি দেখা যাচ্ছে যে মাউস কার্সার যে নাড়াচাড়া করতেছি, কেউ কি দেখতেছেন? জি স্যার, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। প্রবলেম হচ্ছে না। আচ্ছা তাহলে তো প্রবলেমটা আমার এখানে না, আপনাদের কার্সার ওখানে। আচ্ছা তাহলে আমি বের হয়ে স্যার আপনি চালিয়ে যান, উনি মনে হয় বের হয়ে আবার লগ ইন করলে এটা হবে। আর এই যে কাজী ইসমাইল হোসেন, আপনি যে স্ক্রিনশটটা দিয়েছেন, এটা তো মনে হয় আপনি যে এই যে আমার এই যে যেটা লোগো, এটাকে এইখান থেকে মনে পিন করে ফেলছেন। আপনি এইটাকে আনপিন করেন, আনপিন করলে দেখবেন যে আমার স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন। আপনি এই লোগোটাকে সম্ভবত পিন করে ফেলছেন, এইখান থেকে আপনি একটু আনপিন করেন, এখানে ক্লিক করলে আনপিন হয়ে যাবে, একটু দেখেন এই বিষয়গুলো আপনারা একটু, মানে ওই যে প্রয়োজনে একটু ইউটিউবে ঘাটাঘাটি করলেও যে কিভাবে কি প্রবলেম হয়, আসলে এটা তো যার যার জায়গা থেকে প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে? এই জন্য একটু নিজেরা যদি আমরা একটু থাকি, অ্যালার্ট থাকি, তাহলে মনে হয় প্রবলেম গুলো হয় না। হ্যাঁ, এই জন্য একটু আমরা সবাই একটু চেষ্টা করব, কারণ হলো একজনের প্রবলেম সলভ করতে যেয়ে দেখা যায় যে সবার ডিস্টার্ব হচ্ছে, বিষয়টা এরকম হয়ে যায় আর কি। আচ্ছা যাই হোক, যদি আমরা ঠিকঠাক ভাবে আমাদের স্ক্রিন দেখতে পারি, তাহলে আমরা আমাদের আজকের ক্লাসের যে ধারাবাহিক কাজ আমরা সেটা শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে? দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যেহেতু একটা লেজার এইমাত্র ডিলিট করে দিয়েছি, এই লেজারটা আমরা আপনাদের জাস্ট দেখানোর জন্য ওই লেজারটা এখন একটু ক্রিয়েট করে রাখি, তা না হলে অনেকের আবার ওইটা প্রশ্ন দাঁড়াবে যে ওইখান থেকে ফিগার গেল কোথায়। ঠিক আছে, এই কারণে এই প্রবলেম গুলো হয়, সবার ক্যাপাসিটি একরকমের না, আর পরে হচ্ছে আপনার সবাই যে সমানভাবে ক্লাসে জয়েন করতেছে তাও কিন্তু না। দেখা যাচ্ছে ভিডিও দেখবে, উনি হয়তো পরবর্তীতে বলবে যে গতকালকে দেখলাম ওখানে 10 লাখ, আজকে কেমনে 5 লাখ হয়ে গেল। এই কারণে আগের অবস্থায় আমরা একটু এন্ট্রিটা করে ফেলছি। মিস্টার ক্যাপিটাল 2, আমরা এটাকে ক্রিয়েট করেছিলাম শেয়ার ক্যাপিটালের আন্ডারে। এরপরে এন্টার দিয়ে এটাকে আমরা জাস্ট সেভ করে দিয়েছি। এরপরে আমরা কি করছি, একটা ভাউচার এন্ট্রি দিয়েছি, ভাউচার অপশনে গেলাম, রিসিভ, এবং সেটা ছিল আমাদের 2/7/2023 তারিখের ডেটে আমাদের রিসিভ করা ছিল ডাচ বাংলা ব্যাংকে। মিস্টার ক্যাপিটাল ট্যুর, এইখান থেকে আমরা 5 লাখ টাকা রিসিভ করেছিলাম। আমরা এখানে ডিটেলস দিয়ে এন্টার দিয়ে সেভ করে দিলাম, তাহলে আমরা আগের অবস্থায় চলে আসলাম। আচ্ছা, এবার আমরা গতকালকে দেখেছিলাম, আমরা প্রথমত হচ্ছে একটা বিশাল ডিসকাস করেছিলাম যে যদি আমরা বিদেশ থেকে কোনো মেশিনারিজ ইম্পোর্ট করতে চাই, যেটা মেশিনারি আমরা বিজনেস করার জন্য ইম্পোর্ট করব না, মেশিনারি ইনস্টলেশন করে দেন আমরা প্রোডাকশন করে, কোনো প্রতিষ্ঠান প্রোডাকশন করে সে বাজারজাত করার জন্য কোনো প্রোডাক্ট যদি সে আপনার বিদেশ থেকে মেশিন ইম্পোর্ট করতে চায়, তাহলে তাকে কি কি সিস্টেম মেনটেন করতে হয়, এই কমার্শিয়াল সেকশনের কাজগুলো যেগুলো থিওরিক্যাল কথা, সেই বিষয়গুলো আলোচনা করেছিলাম। সেই সাথে আমরা এই যে ব্যালেন্স শিটে
যদি ব্যালেন্স শিটে যাই, ব্যালেন্স শিটে যারা নতুন আছেন তারা যদি আপনারা আবার বুঝতে সমস্যা হয় যে আমরা ব্যালেন্স শিটে কিভাবে ঢুকলাম, তো রিপোর্ট গুলা কিন্তু আমাদের এখানে আছে। আর এই জন্য বলি যে আপনারা সবাই একটু আগের ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে এই প্রশ্নগুলো এরাইজ হবে না আর কি। আমরা এই যে ব্যালেন্স শিট, এখানে ক্লিক করলে আমরা ব্যালেন্স শিটে চলে যাব। তারপরে ব্যালেন্স শিটে ঢোকার পরে আমরা মেইন হেডগুলো শুধুমাত্র এখানে আমরা দেখতে পাবো। আমরা যদি ডিটেলস দেখতে চাই তাহলে কিবোর্ড থেকে অল্টার F1 প্রেস করব, তাহলে আমাদের এর আন্ডারে কি গ্রুপ ক্রিয়েট করেছি, কোথায় কি আছে সেটা ডিটেলস দেখা যাবে। তো আমাদের এই যে ব্যাংক অ্যাকাউন্টের যেটা 8,30,000 এই ব্যালেন্সটা এখন আমাদের আছে, যেটা হচ্ছে ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল হিসেবে আমরা রিসিভ করেছিলাম। আর এলসি ইন ট্রানজিট, একটা এলসি ওপেন করতে গেলে কি কি খরচ হয় সেই খরচগুলা আমরা এলসি ইন ট্রানজিটের আন্ডারে ক্রিয়েট করে রাখছি, লেজার হিসাবে ক্রিয়েট করে রাখছি। আজকে আমরা দেখব যে এই জায়গাগুলোতে আমরা মানে যখন আমরা টালিতে এটা মেনটেন করতে করব, সেক্ষেত্রে আমাদের কি কি ধাপ মেনটেন করতে হবে, কি কি করতে হবে এই বিষয়গুলো। তো আমরা গতকালকে বলেছিলাম যে যখন আপনার প্রতিষ্ঠান ব্যাংকের কাছে কোনো একটা এলসি ওপেন করবে, ওপেন করার সময় ব্যাংক প্রথমত একটা চার্জ কাটবে, যেটা হচ্ছে এলসি ওপেনিং চার্জ। আর দ্বিতীয়ত হলো সে একটা টাকা কেটে রাখবে, যেটা হচ্ছে এলসি মার্জিন। আমরা যেটাকে চিনি সহজ ভাষায় যে জামানত হিসেবে যে জিনিসটাকে চিনি সেটাই হচ্ছে এলসি মার্জিন। এই দুইটা টাকা ব্যাংক কেটে রাখবে। যেটা হচ্ছে আপনার এলসি ওপেনিং চার্জ, এটা আপনি কখনোই ফেরত পাবেন না, এটা ব্যাংকের চার্জ। এলসি ওপেন করার ক্ষেত্রে আপনি ব্যাংকে এটা চার্জ দিয়ে দেন আপনি এই এলসিটা ওপেন করছেন। আর এলসি মার্জিন যেটা, এটা হইতে পারে যে আপনার এলসি ভ্যালু যত টাকা বা যত ডলার, সেই ডলারের যদি 10% ধরি, এটা নেগোসিয়েশনের উপর ডিপেন্ড করে যে ব্যাংকের সাথে আপনি কি নেগোসিয়েশন করছেন, তার ভিত্তিতে আপনার হচ্ছে এলসি মার্জিনটা নির্ধারণ হয় যে কত পার্সেন্ট। এটা মূলত এলসি ভ্যালু যেটা হয় তার ধরেন 10% যদি কোনো প্রতিষ্ঠানের নেগোসিয়েশন হয়, তো সেক্ষেত্রে সেই 10% টাকা কেটে রাখবে, প্লাস আপনার এলসি ওপেনিং চার্জ কাটবে। এই দুইটা টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকা লাগবে। আর এই টাকা যদি আপনার অ্যাকাউন্টে না থাকে, আপনি যদি এলসির সব ধরনের প্রপোজাল ডকুমেন্ট রেডি করে আপনি ব্যাংকের কাছে পাঠান, বাট আপনার অ্যাকাউন্টে যদি টাকা না থাকে, তাহলে কিন্তু আপনি এলসি ওপেন করতে পারবেন না। এখন এলসি ওপেন করতে গেলে আমরা যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে যে আমাদের প্রথমে দুইটা খরচ আমাদের দিতে হবে ব্যাংকে, যেটা ব্যাংক যেটা কেটে নিবে সেটা হচ্ছে এলসি ওপেনিং চার্জ, আর এটা হচ্ছে এলসি মার্জিন। আমরা আসেন সেটা একটু দেখি যে কিভাবে আমরা করতে পারি। আমরা এখানে একটা ব্যাংক ক্রিয়েট করেছি, ডাচ বাংলা ব্যাংক। এই ব্যাংক থেকেই আমরা এলসি ওপেন করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা একটু ভাউচার অপশনে আসতেছি। আসার পরে আমরা ধরেন যেহেতু জুলাই মাসে আমরা এই কোম্পানির কয়েকটা এন্ট্রি আমরা দিয়েছি, এর আগে আমরা আপনাদেরকে বলেছিলাম যে এডুকেশন মোডে আমরা 3টা ডেট ব্যবহার করতে পারবো। সেটা হচ্ছে মাসের শুরু 1, 2 এবং 31 তারিখ, যে মাসগুলোতে আছে এই ডেটগুলো শুধুমাত্র আমরা এখানে ইউজ করতে পারবো। অন্য কোনো ডেটে এখানে ভাউচার এন্ট্রি নিবে না। এটা হচ্ছে লিমিটেশন এডুকেশন মোডের, কিন্তু এটার জন্য আমাদের প্রশিক্ষণে কোনো ধরনের কোনো ইফেক্ট পড়বে না। তো ব্যাংক যখন আপনার অ্যাকাউন্ট থেকে, কোম্পানির অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে, তার মানে হচ্ছে আমরা টাকাটা পেমেন্ট করতেছি, প্রতিষ্ঠান টাকাটা পেমেন্ট করতেছে, আমাদের ব্যাংক থেকে টাকাটা চলে যাচ্ছে। সে কারণে আমরা এই এন্ট্রিটা দিব হচ্ছে পেমেন্ট ভাউচারের মাধ্যমে। আমরা এখান থেকে পেমেন্টে যাচ্ছি, পেমেন্ট ভাউচারে যাওয়ার পরে আমরা এখানে ব্যাংকটা দেখাই দিচ্ছি। আমরা ধরেন 1/8/2023 এই ডেটে আমরা এলসি ওপেন করতেছি, ঠিক আছে। ডাচ বাংলা ব্যাংক থেকে ধরেন আমরা এলসি ওপেনিং চার্জ কিন্তু গত ক্লাসে ক্রিয়েট করা দেখাইছি। যারা গত ক্লাসে জয়েন করেন নাই তারা গত ক্লাসটা দেখে নেবেন যে আমরা এখানে কি কি বিষয়টা করেছিলাম। এখানে এলসি ওপেনিং চার্জ, সরি, তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে এলসি ওপেনিং চার্জটা এই 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 লেজারটা কোথা থেকে আসলো। এটা কিন্তু আমরা ক্রিয়েট করছি গত ক্লাসে। হ্যাঁ, তো ধরেন এলসি ওপেনিং চার্জ যদি 0.2% হয়, আমরা যদি $50,000 একটা এলসি ওপেন করতে যাই, সেক্ষেত্রে আমাদের এক মিনিট আপনাদের একটু
এইটা আমরা হিসাব নিকাশ করে নিব যে এখন 50, এটা তো ব্যাংকই কাটবে, এবং এটা আপনি স্টেটমেন্টে পেয়ে যাবেন যখন এলসি ওপেন হবে। তখন আপনি যদি ব্যাংকের কাছে এটা ডকুমেন্ট চান যে আমার এলসি ওপেনিং চার্জ এবং এলসি মার্জিনের যেটা আপনি টাকা কাটছেন ওইটার যেটা ডেবিট ভাউচার ব্যাংকের কাছে থাকে, ওই ডেবিট ভাউচারটা চাইলে ব্যাংক কিন্তু এই ডেবিট ভাউচার দিতে বাধ্য। সাধারণত তারা এগুলা নিয়ে একটু কাহিনী করে, দিতে চায় না, কিন্তু এগুলা আপনার প্রতিষ্ঠান যারা কমার্শিয়াল সেকশনে কাজ করে তাদের শক্ত হয়ে এই জিনিসগুলো নিতে হয় আর কি। ধরেন আমরা জাস্ট এক্সাম্পল দিচ্ছি যে এলসিটা ওপেন করতে আমাদের ধরেন 15,000 টাকা খরচ হয়েছে, এবং এই সময় সে একটা এলসি মার্জিনও নিবে। এখন 50,000 টাকা, $50,000 এলসি যদি হয়, সেক্ষেত্রে আমরা যেটা হচ্ছে আপনার যদি টাকায় কনভার্ট করি, তো সেক্ষেত্রে $100 যদি আমরা ধরি, তাহলে ধরেন 50 লাখ টাকা। জাস্ট আমাদের বোঝার সুবিধার্থে এটা আবার নিয়ে কেউ চিন্তা মানে মাথার ভিতরে অনেকে আবার ঢুকায় ফেলে যে আপনার হচ্ছে এক্সচেঞ্জ চার্জ তো 116 টাকা, উনি কেন 100 টাকা বলতেছে। জাস্ট এটা কিন্তু কোনো বিষয় না, এটা শুধু আমাদের অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে সেটা বোঝার জন্য সহজে আমরা ধরতেছি। যে আমরা ধরি যে $50,000 একটা এলসি ওপেন হচ্ছে, এটার এক্সচেঞ্জ চার্জ হচ্ছে এখন $1 সমান 100 টাকা। জাস্ট আমাদের হিসাবটা করতে সহজ হয় এই কারণে। তো তার 10% যদি মার্জিন কাটে, তাহলে আমাদেরকে অ্যাকাউন্ট থেকে তাকে দিয়ে দিতে হবে 5 লক্ষ টাকা। তাহলে ব্যাংক দুইটা টাকা কাটবে, একটা হচ্ছে এলসি ওপেনিং চার্জ আর একটা কাটবে এলসি মার্জিন। এরপরে এটা আমরা এন্টার দিলাম, এন্টার দিয়ে এরপরে এখান থেকে আমরা ই ট্রান্সফার না, এটা মানে ই ট্রান্সফারই সাধারণত হবে এটার। এগুলা আপনি যদি স্পেস দেন তাহলে এখানে আরো অনেকগুলো অপশন আছে, আদার্স দিতে পারেন, চেক দিতে পারেন। বাট যখন ব্যাংক কেটে নেয় তখন আমরা ই ট্রান্সফারটা, ই ফান্ড ট্রান্সফারটাও দিতে পারি, বা আদার্সও দিয়ে দিতে পারি। এখান থেকে আদার্স দিয়ে দিলে আদার্স দিয়ে দিতে পারি। এরপরে আমরা এখান থেকে আদার্স দিয়ে দিলাম, বেশ। এরপরে ন্যারেশনে আমরা লিখে দিতে পারি এলসি চার্জ এন্ড মার্জিন এলসি নাম্বার। যখন আপনার এলসি নাম্বার পাবেন এখানে দিয়ে দিলেন যে, বা এখানে আমরা দিলাম 1 2 3 4 5 6 এরকম একটা কিছু দিলাম। জাস্ট এটা তো এক্সাম্পল হিসেবে আমরা শুধুমাত্র দেখাচ্ছি, এটা তো ব্যাংকের ডকুমেন্টের ভিত্তিতে আপনাদেরকে এন্ট্রি দিতে হবে। তো এলসি ওপেন করার সময় ব্যাংক আপনাদের বা ব্যাংক প্রতিষ্ঠান থেকে এই টাকাগুলা কাটবে, যেটা আমাদের এই ডাচ বাংলা ব্যাংক থেকে চলে যাবে। আমরা এটাকে এন্টার দিয়ে সেভ করে দিচ্ছি। সেভ করার পরে যদি আমরা এখন ব্যালেন্স শিটে আসি, ব্যালেন্স শিটে এর ইফেক্টটা কি পড়লো সেটা আমরা একটু দেখে আসি। আমরা এই যে ব্যালেন্স শিটে যাচ্ছি, যাওয়ার পরে আমরা অল্টার F1 দিয়ে এটাকে ডিটেলস করতেছি। করার পরে আমরা দেখলাম যে ব্যাংকে আমাদের কিছু সময় দেখছিলাম যে 8,30,000 টাকা ছিল। এখন সেখান থেকে টাকা যেটা এই মাত্র এন্ট্রি দিলাম এলসি ইন ট্রানজিটের মধ্যে 5,15,000 টাকা ট্রান্সফার হয়ে চলে আসছে। আমরা যদি এলসি ইন ট্রানজিটে ঢুকে এখানে আমরা দেখতে পারবো যে এলসি মার্জিন নিচে 5 লাখ টাকা, এলসি ওপেনিং চার্জ নিচে 15,000 টাকা। তো এটা কারেন্ট অ্যাসেটে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত এই যে মেশিনটা আমরা ফিক্সড অ্যাসেটের জন্য ফিক্সড অ্যাসেট হিসেবে পারচেজ করতেছি, ইম্পোর্ট করতেছি। তো ইম্পোর্ট, এই মেশিনটা আমাদের দেশে আসবে, ইনস্টল করা হবে, প্রোডাকশনে যাওয়ার আগ পর্যন্ত এটা আপনার কারেন্ট অ্যাসেটের আন্ডারে থাকবে। এরপরে যখন এটা ফুল প্লেসে কমপ্লিট হয়ে যাবে দেন তখন আপনি এইটাকে ট্রান্সফার করে ফিক্সড অ্যাসেটে ট্রান্সফার করব আমরা। ঠিক আছে, তো এখন আমাদের প্রাথমিক দুইটা খরচ গেল ব্যাংকের। এরপরে আমাকে আরেকটা খরচ দিতে হবে, সেটা হলো ইন্স্যুরেন্স কভার নোট। যখনই আমি এলসি ওপেন করব তখন আমাকে ইন্স্যুরেন্স কভার নোট পেমেন্ট করতে হবে। তো যদি আপনি নগদে ইন্স্যুরেন্সের টাকা পেমেন্ট করে দেন, সেক্ষেত্রে আমরা যাব কি ভাউচারে। ভাউচার থেকে আপনার যদি আপনি ক্যাশ দেন অথবা ব্যাংক থেকে দেন, আমরা ব্যাংক থেকে দিচ্ছি, ব্যাংক থেকে ধরেন চেক দিচ্ছেন। এরপরে ইন্স্যুরেন্স কভার নোট লিখে এখানে ধরেন আমরা দিয়ে দিলাম যে এখানে 20,000 টাকা আমাদের, সরি, বা 12,000 টাকা আমাদের ইন্স্যুরেন্স কভার নোট, যেটা আপনার এলসি ওপেন করার সময় ইন্স্যুরেন্স আপনার লাগবেই, যেটা আমরা গত ক্লাসে ডিসকাস করেছি বিস্তারিত। এখানে আমরা 20,000 টাকা দিয়ে এন্ট্রি দিয়ে দিতে পারি। ঠিক আছে,
এরপরে এখানে ন্যারেশন লিখে দিলেন আপনি কোন কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নিয়েছেন, নিয়ে এরপরে আপনি এখানে লিখে দিলেন কি ইন্স্যুরেন্স কভার নোট। ফর এলসি নাম্বার, এখানে এলসি নাম্বারটা দিয়ে দিলে আপনি পরবর্তী সময় ঢুকলে বুঝতে পারলেন যে কোন এলসির এগেনস্টে এটা পেমেন্ট করেছিলেন। তো এরপরে আমরা এখান থেকে এন্ট্রি দিয়ে এটা এন্ট্রি দিয়ে দিতে পারি। এবং আমরা কিন্তু আরেকটা বিষয় আপনাদের সাথে গত ক্লাসে ডিসকাস করেছিলাম যে যদি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমাদের এই ধরনের কোনো ডিলিংস থাকে যে আমার যখন যে কভার নোট লাগবে সেটা তুমি দিয়ে দিবা, এরপরে মাস শেষে তুমি আমার বিল সাবমিট করবা যে টোটাল এই মাসে কয়টা আমার কভার নোট হয়েছে, এর বেসিসে টোটাল বিল দিয়ে দিবা আমাকে, এরপরে আমি তোমাকে সময় মতো বা পরবর্তী মাসে আমার সুবিধা মতো আমি তোমাকে পেমেন্ট করে দিব। এখানে কিন্তু ডাবল সিস্টেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে কিন্তু দুইটা জিনিস হবে। একটা হচ্ছে আমার এই যে ইন্স্যুরেন্স কভার নোট হিসেবে এলসিন ট্রানজিটের মধ্যে আমার ফিগার থাকবে, এই এন্ট্রিটা আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখি, ঠিক আছে? আমরা যে এন্ট্রিটা আছে ওটা থাকুক আপাতত, ওটা আমরা পরে দেখতেছি। তো যখন আমরা কোনো এন্ট্রি রিসিভ না পেমেন্টও না, ঠিক আছে, সেই এন্ট্রিটা একটা লেজার থেকে আরেকটা লেজার, যেটাকে আপনার প্রফেশনাল এন্ট্রি বলা হয়, এই জাতীয় এন্ট্রিগুলা আমরা সাধারণত জার্নাল ভাউচারের মাধ্যমে করে থাকি। প্রভিশনাল এন্ট্রি যেগুলা, যদি আমরা ব্যাংক থেকে পেমেন্ট করতাম বা ক্যাশ থেকে পেমেন্ট করতাম তাহলে তো পেমেন্টে হইতো, রিসিভ রিলেটেড দিলে রিসিভ করতাম। আমরা যদি ভাউচার অপশনে যাই, কন্ট্রাটা হচ্ছে ব্যাংক টু ক্যাশ, ক্যাশ টু ব্যাংক। পেমেন্ট হচ্ছে আমার ক্যাশ বা ব্যাংক থেকে যদি টাকা চলে যায় আমি কাউকে পেমেন্ট করি। আর রিসিভ হচ্ছে যদি আমি কারো থেকে টাকা নিয়ে এসে আমার ক্যাশে ঢুকাই অথবা আমার আর জার্নালটা হচ্ছে আপনার এর বাইরে যে এন্ট্রিগুলো আছে সেই এন্ট্রিটা। এক্সকিউজ মি, একটু অপেক্ষা করো, মেবি বলে এটা করে ফেলছে। তো এরপরে কি হবে, এই এন্ট্রিটা আমরা করব জার্নাল এন্ট্রির মাধ্যমে। আমরা যেমন একটু আগে দেখলাম কি যে যদি ইন্স্যুরেন্সটা আমরা সরাসরি আমার পেমেন্ট করে দিতাম, পেমেন্ট করে আমি আমার হিসাব নিকাশ ক্লোজ ওইটা। কিন্তু যদি এরকম হয় যে যেটা এত সময় বললাম এই জাতীয় এন্ট্রি যখন করব তখন আমরা যাব জার্নাল এন্ট্রিতে। জার্নাল এন্ট্রিতে যাওয়ার পরে আমার যে ইন্স্যুরেন্স কভার নোট, ইন্স্যুরেন্স কভার নোট হবে ডেবিট। আমি যে জায়গাটাতে টাকাটা নিয়ে আসতেছি, যেই জায়গা টাকাটা বেড়ে যাচ্ছে সেইটা হবে ডেবিট। তার মানে হচ্ছে ইন্স্যুরেন্স কভার নোট হবে ডেবিট। আমরা এন্টার দিচ্ছি, দেওয়ার পরে ধরেন এটাও 12,000 টাকাই, সরি। এবং যে প্রতিষ্ঠান থেকে আমরা কিন্তু ইন্স্যুরেন্সের সানডি গতকাল প্রশ্ন করেছিলেন যে আপনার এইটা কেন সানডি ক্রেডিটরসে আসবে, সেটা এখন দেখাচ্ছি। আমরা এখানে আসলাম ক্রেডিট অপশনে, আসার পরে আমরা একটা কোম্পানি ক্রিয়েট করেছিলাম ইন্স্যুরেন্সের নামে, সেটা ছিল কি রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি নামে মনে হয় আমরা ক্রিয়েট করেছিলাম। ধরেন যে রিপাবলিক ইন্স্যুরেন্স থেকে আমরা কভার নোটের এই সার্ভিসটা নিয়ে থাকি। আমরা কি করলাম, 12,000 টাকা ইন্স্যুরেন্স চার্জ করলাম, 12,000 টাকা। এবং পপুলার ইন্স্যুরেন্স, এই পপুলার ইন্স্যুরেন্সকে আমরা ক্রিয়েট করেছি সানডি ক্রেডিটরস এর আন্ডারে, সেটা আপনারা গত ক্লাসে দেখছেন যে আমরা যখন ক্রিয়েট করেছি। এরপরে আমরা এন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমি এখানে লিখে দিলাম ভাইয়া জার্নাল ভাউচারটা আরেকবার একটু বলবেন। জি, জার্নাল ভাউচারের বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার করবেন। আচ্ছা ক্লিয়ার করবো, অসুবিধা নেই, আমরা এন্ট্রিটা শেষ করি তারপরে ক্লিয়ার করব। তো এখন আমরা এখানে ন্যারেশন যেটা লিখবো, লিখে তারপরে এন্টার দিয়ে আমরা সেভ করে দিচ্ছি। আমি আবার আসতেছি, অসুবিধা নাই। এবার যদি আমরা ব্যালেন্স শিটে আসি, দেখেন একটা জিনিস দেখেন, যখন আমরা ব্যালেন্স শিটে আসতেছি অল্টার F1 দিয়ে আমরা ডিটেলস করতেছি, দেখেন আমি কিন্তু টাকাটা পেমেন্ট করি নাই ইন্স্যুরেন্স কোম্পানিকে, টাকা এই 12,000 টাকা পেমেন্ট করি নাই। এবার যদি আমি এলসি ইন ট্রানজিটে আসি, এলসি ইন ট্রানজিটে আসলে আমার এই যে ইন্স্যুরেন্স কভার নোটে 24,000 টাকা দেখাচ্ছে। কেন? আমি যদি এর ভিতরে ঢুকি এন্টার দিয়ে, এবার আবার এন্টার দিয়ে আমরা দুইটা এন্ট্রি এখানে দেখতেছি। প্রথম যে এন্ট্রিটা দিছিলাম, যদি আমরা ডিরেক্ট পেমেন্ট করি সেক্ষেত্রে আমরা এই যে পেমেন্ট ভাউচারের মাধ্যমে আমরা মেনটেন করছি। কিন্তু যদি আমরা ডিরেক্ট পেমেন্ট না করে তার সাথে আমার নেগোসিয়েশন থাকে যে আমি পরবর্তী সময় তোমাকে আমি টাকা দিয়ে দিব, তখন কি হবে,
তখন আমার টাকাটা, আমার তো যেহেতু কভার নোট ওপেন হয়ে গেছে, আমার তো এটা এলসি ইন ট্রানজিটে আসতে হবে ফিগারটা। এই জন্য আমরা এটাতে এন্ট্রি করব জার্নাল এন্ট্রির মাধ্যমে। ডেবিট হচ্ছে আপনার ইন্স্যুরেন্স কভার নোট, আর ক্রেডিট হয়ে যাবে পপুলার ইন্স্যুরেন্স কোম্পানি। এতে কি হবে, হবে যে আমার ইন্স্যুরেন্সে যে চার্জটা করার কথা ছিল সে চার্জটাও তৈরি হয়ে যাবে, ওদিকে আমি পাওনা হিসেবে দিনা হিসেবে এই 12,000 টাকা দেনাদার হয়ে গেলাম। আমার কারেন্ট লাইবিলিটিসে এটা শো করতেছে। ধরেন এখন আমি আসতেছি, আপনার জার্নাল ভাউচারটা আমার মাথায় আছে, আমি ওটা কথা বলবো, অসুবিধা নাই। এখন ধরেন যে এই 12,000 টাকাটা আমরা চার্জ করলাম কয় তারিখে? আমরা চার্জ করলাম হচ্ছে, ঢুকে যদি দেখি 1 আগস্ট। এখন আগস্টের 31 তারিখে বা সেপ্টেম্বরের 1 তারিখে আমরা কি করছি, এই টাকাটা পেমেন্ট করে দিব। তখন আমাদের এন্ট্রিটা কি হবে, আমরা যাব ভাউচার অপশনে, ঠিক আছে? ভাউচার থেকে যখন আমি টাকা পেমেন্ট করে দিচ্ছি, এখন আমরা আমাদের টাকাটা পেমেন্ট করার অপশন, তো আমরা চলে যাব পেমেন্ট অপশনে। এখান থেকে পেমেন্ট অপশনে আসার পরে ধরেন যদি আমরা এটাকে ব্যাংক থেকে দিই তাহলে ব্যাংক দিব, আর ক্যাশ থেকে দিলে ক্যাশ দিব। যেহেতু আমাদের হাতে এই মুহূর্তে কোনো টাকা পয়সা নাই, ক্যাশে নাই, এই জন্য আমরা ক্যাশ দিচ্ছি না, ক্যাশে আমরা ট্রান্সফার করে পরবর্তীতে দেখাবো। আমরা ধরেন ব্যাংক থেকেই ভদ্রলোককে চেক দিয়ে দিচ্ছি, সরি, আর এটা দিচ্ছি আমরা কয় তারিখে আমরা দিব, আমরা ওখানে দিয়েছিলাম, এন্ট্রি দিয়েছিলাম, আমাদের ওই এন্ট্রিটা কয় তারিখে ছিল আমরা একটু দেখে আসি। ইন্স্যুরেন্স কভার নোট 1 আগস্টে ছিল, আমরা সেপ্টেম্বরের 1 তারিখে টাকাটা পেমেন্ট করব। দেখেন, তো সেক্ষেত্রে পেমেন্ট যখন করব আমরা ভাউচার থেকে পেমেন্ট অপশনটা সিলেক্ট করব। এরপর এখানে ডাচ বাংলা ব্যাংক, এরপরে হচ্ছে আপনার এখানে কিন্তু হবে কোনটা, ইন্স্যুরেন্স কিন্তু এখন হবে না, এখন হবে সানডি ক্রেডিটর্স এর আন্ডারে যে মূল কোম্পানি নাম ক্রিয়েট করছেন সেই কোম্পানি, অর্থাৎ পপুলার ইন্স্যুরেন্স কোম্পানি যাকে আমরা ক্রিয়েট করেছিলাম, এই পপুলার ইন্স্যুরেন্সকে আমরা 12,000 টাকা পেমেন্ট দেখাই দিচ্ছি, এবং সেটা দিচ্ছি 1/9/2023 তারিখে। 12,000 টাকা যদি আমি এখন এন্ট্রি দেই, দেখেন এই জায়গাটাতে কিন্তু আমাদের পপুলার ইন্স্যুরেন্সের কারেন্ট ব্যালেন্স এই যে 0 শো করতেছে। এখন এখন আমরা এন্টার দিলাম, দেওয়ার পরে এখানে চেক নাম্বার ডিটেলস দিয়ে কোন ব্যাংক দিয়েছেন, ন্যারেশন লিখে কোন বিলের এগেইনস্টে দিয়েছেন এটা ন্যারেশনের ডিটেলস লিখে যদি আমরা এন্ট্রি দেই, এন্টার দিলাম, দেওয়ার পরে আমরা যদি এবার ব্যালেন্স শিটে আসি, আমরা ব্যালেন্স শিটে আসলাম, ওয়াল্টার F1 দিয়ে ডিটেলস করতেছি, করার পরে আমরা ধরেন এখানে 1/7/2023 থেকে 31/8/2023 পর্যন্ত যদি ব্যালেন্স শিট নেই, রিপোর্টটা নিচ্ছি, নেয়ার পরে আমরা এখানে দেখব যে আমাদের এই যে এলসি ইন ট্রানজিটের মধ্যে যে টাকাগুলো আমরা চার্জ করছি সেটাও আছে, সানডি ক্রেডিটর্স এর আন্ডারে আমি দেনা 12,000 টাকা সেটাও আমাকে এখানে কিন্তু দেখাচ্ছে। কিন্তু আমি যদি পিরিয়ডটা চেঞ্জ করেই পরের দিনের ডেটে চলে যাই, কারণ পরের দিনই তো 1/9 আমরা পেমেন্ট করছি, ঠিক না? এবার যদি 1/9 ডেটে আমরা চলে যাই তখন দেখবো কিন্তু যে সানডি ক্রেডিটর্স আমার এখানে ব্যালেন্স 0 হয়ে গেছে, তার মানে ওই টাকাটা যে আমি পেমেন্ট ভাউচারের মাধ্যমে দিয়ে দিয়েছি, যার কারণে আমার যে দেনা ছিল সেই দেনা পরিশোধ হিসেবে দেখাচ্ছে। আর এখানে যে আমি 12,000 টাকা আগেই চার্জ করেছিলাম সেটা আমার কিন্তু ওখানে চার্জ অবস্থায় আছে। এজন্য ডাবল এন্ট্রি সিস্টেম, বা যখন আমাদেরকে আপনার প্রভিশনাল এন্ট্রিতে যাব তখন আমাদের এই সিস্টেমগুলো মেনটেন করতে হবে। এখন আমরা ধরেন যে এই জার্নাল সিস্টেমটাই রাখতেছি, আর পেমেন্ট যেটা করছিলাম এইটা আমরা এই এন্ট্রিটা আমরা ডিলিট করে দিব। আমরা এন্টার দিচ্ছি, দেওয়ার পরে এই যে এখানে ডিলিট অপশন আছে, এখানে ডিলিট দিলে এই যে আপনার পেমেন্টের সরাসরি যেটা দিছি ওটা ডিলিট হয়ে গেল। তো এখন আমাদের কিন্তু মোটামুটি এই যে আমাদের ইন্স্যুরেন্সের পেমেন্ট যেটা সেটা আমরা মোটামুটি ক্লিয়ার করলাম। এবার আসেন যে আমরা কখন কোন ভাউচারে কোনটা এন্ট্রি করব, ঠিক আছে না? আমরা যদি এখান থেকে ভাউচার অপশনে আসি, আসার পরে সবগুলো ভাউচারে আমরা এখানে দেখতে পাবো। আমরা আপাতত যেগুলো দেখতেছি সেইগুলো নিয়ে ডিসকাস করি, প্রত্যেকটা ভাউচার নিয়ে আপনাদের ডিসকাস করা হবে, বোঝানো হবে। আমরা আপাতত সেলস আর পারচেজ এই দুইটাকে বাদ রাখতেছি, যখন আমরা প্রফিট এন্ড লস অ্যাকাউন্টের কাজ করব তখন আমরা সেলস এবং পারচেজ ভাউচার নিয়ে কাজ করব, ঠিক আছে? আমরা আপাতত 4টা ভাউচারের ব্যাপারে আপনাদেরকে কনফার্ম করতে এখন ইনফর্ম করতেছি। একটা হচ্ছে কন্ট্রা ভাউচার, একটা হচ্ছে পেমেন্ট ভাউচার, একটা হচ্ছে রিসিপ্ট ভাউচার, আরেকটা হচ্ছে জার্নাল ভাউচার। এই 4টা ভাউচার কখন কোনটা ইউজ করব। প্রথমে যেটা আছে কন্ট্রা, কন্ট্রার কাজ হচ্ছে ট্রান্সফার করা, অর্থাৎ এক ব্যাংক
আপনি যদি ব্যাংক থেকে টাকা ক্যাশে নিয়ে আসেন সেক্ষেত্রে কন্ট্রা ভাউচার ইউজ করবেন, এবং ক্যাশ থেকে যদি কোনো টাকা আপনি ব্যাংকে জমা দেন সেক্ষেত্রেও আপনাকে ব্যবহার করতে হবে কন্ট্রা ভাউচার। এক ব্যাংক থেকে যদি অন্য ব্যাংকে আপনি টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রেও আপনাকে ব্যবহার করতে হবে কন্ট্রা ভাউচার। অর্থাৎ এই তিনটা ভাউচার ক্ষেত্রে শুধুমাত্র আমরা কোনটা ইউজ করব। একটা হচ্ছে আপনার যদি ব্যাংক থেকে আমরা ক্যাশে নেই, আর একটা হচ্ছে ক্যাশ থেকে ব্যাংকে জমা দেই, আর একটা হচ্ছে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে যদি আমরা ট্রান্সফার করি। এই তিনটা ক্রাইটেরিয়া যখন আমাদের আসবে তখন আমরা কন্ট্রা ভাউচার ইউজ করব। একটা জিনিস এই কন্ট্রা রিলেটেড দেখাই, সেটা হচ্ছে যদি আমরা ব্যালেন্স শিটে আসি, আসার পরে যদি আমরা ওয়াল্টার এফ1 এর ডিটেলস করি, তো এখানে আমাদের কিন্তু ক্যাশ ইন হ্যান্ড একটা অপশন আছে, ব্যাংক অ্যাকাউন্ট একটা অপশন আছে। আমাদের এখানে ক্যাশ ইন হ্যান্ডে কোনো ব্যালেন্স দেখাচ্ছে না। ধরেন এখন আমার কোনো লেনদেন করার জন্য ক্যাশ দরকার, চেক দিয়ে কোম্পানির অ্যাকাউন্ট থেকে ক্যাশে টাকা ট্রান্সফার করে নিয়ে আসবো। তো আমরা সেই এন্ট্রিটা কিভাবে করতে পারি? সেই এন্ট্রিটা আমাদের প্রথমত করতে হবে কোন ভাউচারের মাধ্যমে? কন্ট্রা ভাউচারের মাধ্যমে। যেহেতু আমরা বললাম যে ব্যাংক থেকে ক্যাশ, ক্যাশ থেকে ব্যাংক এবং ব্যাংক থেকে ব্যাংক, এই তিনটা পর্যায়ে আমরা কন্ট্রা করব। তো এরপরে আমরা কন্ট্রা এই ভাউচারটা সিলেক্ট করব। করার পরে আমরা প্রথমত এই উপরে যে জায়গার জিনিসটা থাকবে, আমরা যদি এইখান থেকে এই ভাউচারের স্টাইলটা চেঞ্জও করে ফেলতে পারি। এখান থেকে আমরা যদি চেঞ্জ মোডে আসি, এই যে রাইট সাইডে এইখানে আছে চেঞ্জ মোড, দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। চেঞ্জ মোডে যদি ক্লিক করি, করার পরে এখানে সিঙ্গেল এন্ট্রি আছে, এটাকে যদি আমরা ডাবল এন্ট্রি করে দেই, যে উপরে ডাবল এন্ট্রি দিয়ে যদি আমরা এন্টার দেই, তখন কিন্তু আমাদের ডেবিট এবং ক্রেডিট চলে আসলো। এখন আমি যখন ব্যাংক থেকে টাকা ট্রান্সফার করে ক্যাশে নিয়ে আসবো, তখন ক্যাশ হবে ডেবিট আর ব্যাংক হবে ক্রেডিট। এটা তো আপনারা অবশ্যই বুঝবেন। আর যারা যদি ডেবিট ক্রেডিট কারো বুঝতে কঠিন মনে হয়, তাদের জন্য সহজ ভাষায় আমি যেটা বলি সেটা হলো, আপনার যেই জায়গায় টাকাটা চলে আসবে, যেই জায়গায় টাকাটা ঢুকবে সেইটা হবে ডেবিট, আর যেই জায়গা থেকে টাকা চলে যাবে, মানে যেই জায়গা থেকে আসবে টাকাটা, অর্থাৎ আসলেই তো ওই জায়গাটা টাকাটা কমে যাবে, ওইটা হবে ক্রেডিট। তো এখানে যদি আমি ক্যাশে টাকা নিয়ে আসতে চাই, তো এখানে ক্রেডিট হবে ব্যাংক। যেহেতু ব্যাংক থেকে আমার টাকাটা নিতে হচ্ছে, আমরা এখানে ব্যাংক সিলেক্ট করব। ব্যাংক সিলেক্ট করে ধরেন আমার ব্যাংকে কত আছে, 3,03,000 টাকা আছে। আমি এখান থেকে 50,000 টাকা আমার ক্যাশে নিয়ে আসতে যাচ্ছি। এখানে আমি 50,000 দিলাম, ইন্টার দিলাম। দেওয়ার পরে ব্যাংক থেকে যখন আপনি ক্যাশে নিয়ে আসবেন, অবশ্যই তো আপনি এখানে একটা চেক মেনটেন করবে, আপনার একটা চেক থাকবে ব্যাংকের চেক, ওই চেক আপনি এখানে দিবেন, ওই চেকের ফিগার দিবেন, ওই চেকের ডেট দিবেন, এরপরে আপনি ইন্টার দিবেন। দেওয়ার পরে এখানে আমরা চলে আসবো, এখানে কিন্তু ক্রেডিট দেখাচ্ছে। আমরা কিবোর্ড থেকে যদি ডি প্রেস করি তাহলে আমরা ডেবিট অপশনে চলে আসতে পারবো। এরপরে আমরা ডেবিটে দিবে হচ্ছে ক্যাশ, ক্যাশ দিয়ে ঠিক এখানে যে টাকাটা দিছি ওই টাকাটাই আমরা ক্যাশে নিয়ে আসতেছি। নিয়ে আসলাম, আনার পরে এবার যদি আমি ন্যারেশনে লিখে দিই কেন টাকাটা ট্রান্সফার করছি, সেই বিষয়টা আমি এখানে লিখে রাখতে পারি যে 50,000 টাকা আমি এই পারপাস উঠাইছি। এরপরে যদি আমরা ইন্টার দিই, ইন্টার দিয়ে আবার অ্যাকসেপ্ট করে দিলাম। এবার যদি আমরা, আমাদের এন্ট্রি হয়ে গেল। এরপরে যদি আমরা ব্যালেন্স শিটে যাই, ওয়াল্টার F1 দিলাম, তো এবার দেখেন আমার কিন্তু ব্যাংক থেকে ওই 50,000 কমে গেছে এবং সেই টাকাটা আমার কিন্তু ক্যাশ ইন হ্যান্ডের ভিতরে চলে আসছে। তো এখন যে জন্য আপনাদের এই এই অপশনটা দেখানো, সেটা হচ্ছে যে কন্ট্রা ভাউচারটা আমরা ব্যবহার করব এই তিনটা ক্ষেত্রে। আর পেমেন্ট ভাউচার ব্যবহার করব আমার ব্যাংক থেকে, যদি আমি কোনো পার্টির পেমেন্ট করি, আমি কোনো কিছু পারচেজ করি, খরচ করি, আমার ব্যাংক থেকে যখন টাকা চলে যাবে আমি কোনো কিছু কেনাকাটা করার জন্য, সেটা হবে পেমেন্ট ভাউচারের মাধ্যমে। যদি আপনি কনভেন্সের খরচ করেন, কোনো পার্টির পেমেন্ট করেন, পেমেন্ট রিলেটেড যা আছে এটা পেমেন্ট ভাউচারে। অর্থাৎ এই পেমেন্ট ভাউচারের মাধ্যমে কি হবে, আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে ক্রেডিট হয়ে যাবে, পেমেন্ট ভাউচারে ক্রেডিট হবে। আর যদি আপনি রিসিভ করেন, তো আপনি পার্টি থেকে রিসিভ করতে পারেন, যার কাছে সেল করছেন তার থেকে রিসিভ করতে পারেন, লোন রিসিভ করতে পারেন, যে কোনো টাকা পয়সা যখন আপনি রিসিভ করে আপনার ব্যাংকে ঢুকাবেন তখন আপনি সেটা ব্যবহার করবেন রিসিভ ভাউচার। কিন্তু সেটা কিন্তু ব্যাংক বা ক্যাশ রিলেটেড বিষয় না। আপনি যদি ক্যাশ থেকে ব্যাংকে জমা দেন সেটা কিন্তু হবে কন্ট্রা, আর পার্টি থেকে আপনি রিসিভ করছেন অথবা কোনো কিছু বিক্রি করে নিয়ে আসছেন, এই জাতীয় রিসিভ হবে আপনার রিসিভ। এর বাইরে যতগুলো এন্ট্রি আছে, একটা লেজার থেকে অন্য লেজারে, যেখানে কোনো ব্যাংকের আপনার লেজার থাকবে না, ক্যাশের লেজার থাকবে না, একটা লেজার থেকে অন্য লেজারে আমরা টাকা ট্রান্সফার করব,
বা প্রভিশনাল এন্ট্রি যেটাকে বলা হয়, এই জাতীয় এন্ট্রিগুলো আমরা করব জার্নাল এন্ট্রির মাধ্যমে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা যখন সামনে আরো বিভিন্ন ধরনের ভাউচার এন্ট্রি দিব তখন আরো এই বিষয়টা ক্লিয়ার হবে, ঠিক আছে? যদি কারো এই বিষয়ে জটিলতা থাকে, থাকার কথা না, মোটামুটি হয়ে যাওয়ার কথা এত সময়। তো আমরা কিন্তু অলরেডি স্যার জার্নাল বাজারটা একটু আরেকবার বললে ভালো হবে। কেউ কিছু বলবেন? স্যার জার্নাল বাজারটা একটু আরেকবার জি? বললে ভালো হবে। জার্নাল বাজারটা একটু আরেকবার বলুন না স্যার প্লিজ। ওকে, জার্নাল এন্ট্রির ক্ষেত্রটা হচ্ছে যে আমরা যখন একটা লেজার, যতগুলো লেজার আছে, অর্থাৎ প্রভিশনাল এন্ট্রি, আমার ব্যাংকের সাথে কোনো রিলেশন নাই এবং ক্যাশের সাথে কোনো রিলেশন নাই, কিন্তু একটা ট্রানজেকশন করতে হচ্ছে। যেমন আমরা একটা এন্ট্রি দিছি, দেখেন আমরা যদি ডিএএল, এই যে দেখেন আমরা ডিএল বললাম, আবার এটা তো আপনাদের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়াবে যে ডিএলটা কি। ডিএএল হলো, আমরা যেটা বলছি সেটা হলো যে দেখেন এই যে যেই অপশন গুলো আছে, ব্যালেন্স শিটের বি কিন্তু বোল্ড, ব্যাংকিং এর এন কিন্তু বোল্ড, অর্থাৎ এগুলো হচ্ছে আপনার কিবোর্ড শর্টকাট। যদি আমরা কিবোর্ড শর্টকাট দিয়ে আমরা সামনের দিকে যেতে চাই, তো সেক্ষেত্রে যদি আমরা ডিসপ্লেতে যাইতে চাই তাহলে কিবোর্ড থেকে ডি, এরপরে অ্যাকাউন্টস বুকে যদি যেতে চাই কিবোর্ড থেকে এ, এরপরে যদি লেজারে যেতে চাই কিবোর্ড থেকে এল, এইখান থেকে হলো ডিএএল আমরা পাইছি। ওকে, তো এরপরে আমরা যে ইন্স্যুরেন্সের একটা এন্ট্রি দিছি, দেখেন ইন্স্যুরেন্স কভার নোট, এটাতে আমরা যাচ্ছি, যাওয়ার পরে এন্টার দিলাম, দেওয়ার পরে এইটা ছিল আমাদের জার্নাল এন্ট্রি, ঠিক আছে? এই যে জার্নাল ভাউচার টাইপ হচ্ছে জার্নাল দেখাচ্ছে। এই এন্ট্রির ভিতরে যদি আমরা ঢুকলে আমরা দেখতেছি কি এখানে কোনো ব্যাংকের সাথে কোনো রিলেশন নাই, ক্যাশের সাথে কোনো রিলেশন নাই, আছে নাই, এই জাতীয় এন্ট্রিগুলো আমরা জার্নালের মাধ্যমে করব, ঠিক আছে? যেটা ব্যাংক এবং ক্যাশের সাথে কোনো রিলেশন থাকবে না যে এন্ট্রিগুলা, সেই এন্ট্রিগুলো হচ্ছে আপনার জার্নালের মাধ্যমে করব। এটাকে বলা হয় প্রভিশনাল এন্ট্রি। অর্থাৎ আমি সরাসরি পেমেন্টও করতেছি না, সরাসরি রিসিভও করতেছি না, কিন্তু আমাকে একটা ট্রানজেকশন করতে হচ্ছে। এই জাতীয় যে ট্রানজেকশন করতে যে এন্ট্রিগুলো করা হয়, একটা লেজার থেকে অন্য লেজারে ফান্ড ডেবিট ক্রেডিট করতে হয়, এই ক্ষেত্রে আমরা জার্নাল এন্ট্রি ইউজ করব। জার্নাল যখন আরো আমাদের বিভিন্ন ধরনের জার্নাল লাগবে, হ্যাঁ, তখন আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন। আমরা সামনে চলতে চলতে এইটার জটিলতা ইনশাল্লাহ আরো কেটে যাবে। তো আপাতত ধরে রাখেন যে ব্যাংক এবং ক্যাশের সাথে যদি ভাউচারের এন্ট্রির কোনো রিলেশন না থাকে, সেক্ষেত্রে আমরা জার্নাল ভাউচার এখানে ইউজ করব। আচ্ছা, তো এই মোটামুটি আমরা এখানে যদি ব্যালেন্স শিটে যাই, আমরা কয়েকটা ট্রানজেকশন এখানে করে ফেলেছি যেগুলো আমাদের এলসি ইন ট্রানজিটের মধ্যে আছে। এখন ইন্স্যুরেন্সের বিষয়টা আমরা করলাম। এখন ধরেন যে আপনি যখন ডকুমেন্টটা, যদি মাঝখানে আপনাকে এলসি অ্যামেন্ডমেন্ট করতে হয়, অ্যামেন্ডমেন্টের বিষয়টা আমরা কিন্তু আপনাদের সাথে ডিসকাস করেছি এর আগে, গত ক্লাসে খুব ভালোভাবে অ্যামেন্ডমেন্ট নিয়ে ডিসকাস করা হয়েছে, আপনারা একটু গত ক্লাসটা দেখে নেবেন অ্যামেন্ডমেন্টের বিষয়গুলো। তো অ্যামেন্ডমেন্ট যদি হয়, এটা ব্যাংকের সাথে রিলেটেড, তার মানে ব্যাংক টাকা কেটে নিয়ে যাবে। ব্যাংক যদি আপনার টাকা কেটে নিয়ে যায়, আপনি সরাসরি সেটা পেমেন্ট ভাউচারের মাধ্যমে মেইনটেইন করবেন। আমরা ভাউচারে যাচ্ছি, যাওয়ার পরে এখান থেকে পেমেন্ট অপশনে যাচ্ছি, কারণ এটা আমার সাথে সরাসরি ব্যাংকের সাথে রিলেটেড। তো এখন আমরা এই যে চেঞ্জ মোডের মাধ্যমে ভাউচারের স্টাইলটা চেঞ্জ করছিলাম একটু আগে, ওই যে কন্টা ভাউচারের জন্য, এই জন্য এখানে ডেবিট ক্রেডিট চলে আসছে। তো আমরা চাইলে এখানে ডেবিট ক্রেডিটের মাধ্যমে পেমেন্ট করতে পারি। এখন এটা করতে গেলে আপনাদের আবার মাথার ভিতরে একটা, যারা নতুন আছেন তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে, এই জন্য আমরা চেঞ্জ মোডে যে আমরা সিঙ্গেল এন্ট্রিতে যেই তারপর এন্ট্রিটা করতেছি, তাহলে বুঝতে সহজ হবে। কারণ একসাথে বিভিন্ন ধরনের দেখাইলে অনেকে হয়তো বুঝবেন, আবার অনেকে হয়তো বুঝতে কষ্ট হবে, এই জন্য এখানে আগের মোডে আমরা চলে গেলাম। তো এখন আমরা ব্যাংক দিচ্ছি, ব্যাংকের থেকে আমরা এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ, ব্যাংক ধরেন 10,000 টাকা চার্জ কাটছে, এটা হচ্ছে 2 সেপ্টেম্বরে কাটছে, এই 10,000 টাকা আমরা এখান থেকে ব্যাংক থেকে দেখাই দিচ্ছি। দেওয়ার পরে এন্টার দিচ্ছি, এন্টার দিয়ে আমরা এখান থেকে চেকের জায়গা ই ট্রান্সফার দিয়ে দিতে পারি, দিয়ে আমরা এখান থেকে ডিটেলস দিয়ে সেভ দিয়ে আমরা এখানে ন্যারেশনে দিতে পারি যে এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ কোন এলসির এগেইনস্টে তারা কাটছে, এটা আমরা ন্যারেশনে লিখে আমরা এটা সেভ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ চলে গেল। এরপরে এলসি রিটার্নমেন্ট চার্জ। এলসি রিটার্নমেন্টটা হচ্ছে যে যখন আমরা ডকুমেন্টটা ব্যাংকের কাছে যখন আপনার পার্টি ডকুমেন্ট পাঠায়, সেই ডকুমেন্টটা যখন প্রতিষ্ঠান রিসিভ করবে, সেই সময় অনেক ক্ষেত্রে আপনার এলসি রিটায়ারমেন্টের একটা চার্জ কাটে। যদি কাটে তো সেটা তো আপনাকে ব্যাংক ইনফর্ম করবে, আপনার ব্যাংকের স্টেটমেন্টে আপনি এটা পেয়ে যাবেন, তো ওখান থেকে দেখে আপনি এটা এন্ট্রি দিয়ে দিবেন। তো সেক্ষেত্রেও আমরা ডাচ বাংলা থেকে যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ডাচ বাংলাই কাটবে,
এরপরে এলসি রিটায়ারমেন্ট চার্জ, ধরেন এখানে 8,000 টাকা কাটলো, সেটাও আমরা এখানে এন্ট্রি দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে এন্টার দিয়ে ন্যারেশন লিখে সেভ করে দিলাম যে আমরা কোন পারপাসে এটা টাকাটা রিটায়ারমেন্ট করতে যে কাটছে। আমরা ধরেন এইটার ডেটটা, রিটায়ারমেন্টটা তো অবশ্যই আরো পরে হবে, তো সেজন্য প্রয়োজনে আমরা 1/10/23 এই ডেটটা দিয়ে দিচ্ছি। এই ডেটে হচ্ছে এলসি রিটায়ারমেন্ট চার্জ কেটেছে। এরপরে আমরা এন্টার দিয়ে সেভ দিয়ে দিলাম। তো এখন যদি আমরা আমাদের ব্যালেন্স শিট থেকে এই যে এলসি ইন ট্রানজিটের মধ্যে ঢুকি, তখন আমরা দেখবো যে ইন্স্যুরেন্সের যেটা আমাদের খরচ এলসি ওপেন করতে যে সেটা আমাদের হয়েছে, এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ গেছে, এলসি মার্জিন গেছে, এলসি ওপেনিং চার্জ গেছে, এলসি রিটায়ারমেন্ট চার্জ গেছে, ইত্যাদি ইত্যাদি গেছে। এরপরে আরেকটা ইস্যু থাকবে আপনাদের সিএনএফ রিলেটেড, কাস্টমস এন্ড ফরওয়ার্ডিং এর যে খরচটা আছে সেটাও আপনার এখানে এন্ট্রি করব। যদি এমন হয়, যেটা ইন্স্যুরেন্সের মতো যদি এমন হয় যে আপনার কোন একটা সিএনএফ এজেন্টদের সাথে আপনার কন্ট্রাক্ট, যে আপনার ওই কোম্পানি সবসময় আপনার প্রোডাক্ট গোডা ইয়া থেকে আপনার ছাড়াই দিবে, পোর্ট থেকে ছাড়াই দিবে, সে বিল সাবমিট করবে, এরপরে আপনি সময় মতো তাকে টাকা পেমেন্ট করে দিবেন। যদি এরকম হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু জার্নাল এন্ট্রি আমাদের এখানে মেনটেন করতে হবে। তো সেটা কিভাবে হইতে পারে, সেটা যদি আমরা ভাউচারে যাই, এইটা কিন্তু কেন জার্নাল হচ্ছে, এটা কিন্তু ব্যাংকের সাথে আমরা এখন টাকাটা পেমেন্ট করে দিচ্ছি না, কিন্তু আমার পোর্টে যে টাকাটা এটা ধরেন আমার দেয়া হয়ে গেছে, দিছে কে, আমার যে সিএনএফ এজেন্ট, সে দিয়ে মালটা ছাড়াই দিছে। এখন সিএনএফ এজেন্ট কি করবে, সে মালটা ছাড়াই দেওয়ার পরে কিছুদিন পরে আমার একটা বিল ধরাই দিবে যে আপনার এই মালটা ছাড়াইতে যে আমার টোটাল এত টাকা খরচ হয়েছে, এবার আমাকে এত টাকা আমার চার্জটা সহ এত টাকা আমাকে পেমেন্ট করেন, এই বিলটা দিবে। তো এইখানে এই ক্ষেত্রে আমরা জার্নাল এন্ট্রিটা ব্যবহার করব। আমরা যাচ্ছি ভাউচারে, ভাউচারে যাওয়ার পরে এখানে আমরা জার্নাল এই এন্ট্রিটা যাচ্ছি, এখানে ডেবিট হবে যে আমরা যেই হেডে খরচ করতেছি, অর্থাৎ কাস্টম সিএনএফ চার্জ, সিএনএফ কস্ট যেটা আমরা ক্রিয়েট করেছিলাম এলসি ইন ট্রানজিটের আন্ডারে, সেই হেডটা এখানে আমরা দিব, ডেবিট হবে। এখানে ধরেন যে আমাদের 75,000 টাকাই ধরি, একটা ফিগার জাস্ট এটা দিলাম, 75,000 টাকা সিএনএফ কস্ট, এটা সিএনএফ এজেন্ট দিয়ে দিছে। তো সিএনএফ যেটা কস্ট হবে, খরচ হবে, যেই জায়গাতে মানে আমাদের চার্জ করা হবে সেটা হবে ডেবিট, আর ক্রেডিট হবে ক্রেডিটর্স, অর্থাৎ যাকে যেই প্রতিষ্ঠান আমার টাকাটা ক্যারি করলো, যে প্রতিষ্ঠানের সাথে সিএনএফ কমিশনারের সাথে আমার এই নেগোসিয়েশন আছে, সে হবে ক্রেডিট। তো আমরা এখানে ডেবিট দেখতেছি, ডেবিটকে ক্রেডিট করতে হলে কিবোর্ড থেকে যদি আমরা সি প্রেস করি, তো এটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে, এরপরে ইন্টার দিলেই ক্রেডিট হয়ে যাবে। এরপরে আমরা এখানে ক্রেডিটর্স হিসেবে কোনটা ক্রিয়েট করেছিলাম, এই যে C&F ট্রেড লিমিটেড, এটা কিন্তু আমাদের কোথায় আছে, এটা সানডি ক্রেডিটর্স এর আন্ডারে আছে। তো এটা আপনারা গত ক্লাসটা যদি কেউ ভালো করে না দেখেন, তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো একটু কঠিন মনে হবে, কিন্তু গত ক্লাসটা করে যদি করে আসেন, তখন আবার এই জিনিসগুলো আপনাদের কাছে ইজি হবে, কারণ গত ক্লাসে আমরা এগুলো সব ক্রিয়েট করেছি। তো 75,000 টাকা আমরা চার্জ করলাম 1 অক্টোবরে। এরপরে আমরা কোন এলসির এগেনস্টে কি টাকা দিছি, এটা আমরা মানে উনি দিয়েছেন সেটা আমরা এখানে মেনশন করে ডিটেলস করে এন্টার দিলাম। দেওয়ার পরে এবার যদি আবারও আমরা ব্যালেন্স শিটে আসি, দেখেন ব্যালেন্স শিটে এসে অল্টার রেফন দিচ্ছি, এলসি ইন ট্রানজিটের ভিতরে যদি আমরা ঢুকি, তখন আমরা দেখবো যে এখানে সিএনএফ কস্ট নামে 75,000 টাকা জমা হয়ে গেছে, চলে আসছে কস্ট। এবং এটা কিন্তু আমরা ব্যাংক থেকে কোনো টাকা পয়সা তাকে দেইনি, ক্যাশ থেকেও দেইনি, ব্যাংক থেকেও দেইনি, কিন্তু আমার কস্ট যেহেতু এখানে ক্রিয়েট করতে হবে, এই জন্য আমি কস্ট এটা নিয়ে আসছি। আর এইখানে আমি কারেন্ট লাইবিলিটি আমি দেনা হিসেবে 75,000 টাকা আমার এখানে দেখাচ্ছে। এখন পরবর্তী সময় যখন আমি এই টাকাটা পেমেন্ট করে দিব, ঠিক ইন্স্যুরেন্স কোম্পানির মতো, তখন আমার এইখানে ব্যালেন্স জিরো হয়ে যাবে, ঠিক আছে। আর আমার যেহেতু এই মুহূর্তে আমার এলসি তে এটা ইফেক্ট করতে হবে, যার কারণে আমি কি করব, জার্নাল এন্ট্রির মাধ্যমে এই কস্টটা এখানে বুক করে ফেলবো। তো এরপরে সিএনএফ কস্টের পরে আমাদের আরো যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা, যেমন হচ্ছে আপনার যখন আপনি পোর্ট থেকে মাল ছাড়াবেন, তখন তো আপনার গাড়ি ভাড়া লাগবে। তো ধরেন যে আমরা এখান থেকে গাড়ি ভাড়া লাগবে, তারপরে লোডিং আনলোডিং চার্জ লাগবে, লেবার চার্জ লাগবে, ইনস্টলেশন চার্জ লাগবে, ইত্যাদি ইত্যাদি লাগবে। তো ধরেন সব মিলে আমরা একসাথে সব ভাউচার মানে গোডাউনে আসার পরে সব ভাউচার আপনাকে একসাথে দিয়ে দিল, যে গাড়ি ভাড়া গেছে এত, লেবার চার্জ গেছে এত, ইত্যাদি। আমরা এটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারতেছি না, আমাদের ক্যাশ থেকে পেমেন্ট করতে হবে, এরকম সিচুয়েশন। মানে ব্যাংকের মাধ্যমে তো সবগুলো এন্ট্রি আপনাদের দেখাই দাম, এবার ক্যাশ থেকে যেটা আমাদের একটা এন্ট্রি আমরা করে দেখাই। আমরা যাচ্ছি ভাউচার অপশনে, যেহেতু পেমেন্ট করতে হবে সেহেতু আমরা পেমেন্ট ভাউচার ইউজ করব।
পেমেন্ট ভাউচারে যাওয়ার পরে এখানে আমরা এত সময় ডাচ বাংলা ব্যাংক ইউজ করছিলাম, এবার আমরা কি করব, ক্যাশ ইউজ করবো। এই যে ক্যাশ ইউজ করবো। আমরা কিন্তু কিছু সময় আগে 50,000 টাকা একটা ক্যাশে নিয়ে আসছিলাম, ওই টাকাটা আমাদের ক্যাশে এখনো আছে, কন্ট্রা ভাউচার মাধ্যমে আমরা দেখাইছিলাম। তো ধরেন আমাদের ক্যারেজ ইন পারচেস করতে যে আমাদের যে খরচটা হয়েছে গাড়ি ভাড়া, অথবা আমরা হচ্ছে ট্রাক ফেয়ারও দিয়ে দিতে পারতাম, যেটাই হোক, এগুলা কিন্তু সবই আমাদের এলসি ট্রানজিটে এলসি রিলেটেড যে কস্ট আছে সেইটা আমরা বুক করতেছি। তো এটা নিয়ে আপনারা গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন, আমরা এর উত্তর দিয়েছিলাম যে কেন এখানে এলসি ট্রানজিটের আন্ডারে, কারেন্ট অ্যাসেটের আন্ডারে এগুলো ক্রিয়েট করতে হবে, সেটার ব্যাখ্যা আগের ক্লাসে দেওয়া আছে। আমরা ক্যারেজ ইন পারচেজে যাচ্ছি। ধরেন এখানে আমাদের গাড়ি ভাড়া ছিল 20,000 টাকা, এবং সেটা আমরা অবশ্যই অক্টোবরের ধরেন যে 31 তারিখে আমরা মালটা চলে আসছে, বিলটি জমা দিয়ে আপনি 31 তারিখে এই এন্ট্রি গুলো আমরা করতেছি। 31 অক্টোবর দিলে 31 অক্টোবর চলে আসবে। তো গাড়ি ভাড়া দিলাম আমরা 20,000, তারপরে হচ্ছে লোডিং আনলোডিং চার্জ এটা দিলাম ধরেন আমাদের হচ্ছে 3,000 টাকা, তারপরে হচ্ছে লেবার চার্জ ইম্পোর্ট পারপাস যেটা লেবার চার্জ খরচ ছিল সেটা ধরেন যে আমাদের 5,000 টাকা। এরপরে হচ্ছে আমাদের মেশিন ইনস্টল করতে যেয়ে ইনস্টলেশন চার্জ, মেশিন ইনস্টলেশন চার্জ, এই যে মেশিন ইনস্টলেশন চার্জ, এইগুলা কোন জায়গা থেকে আসতেছে এটা কিন্তু গত ক্লাসে আপনাদের দেখানো আছে, এই জন্য আপনারা এটা আবার আগের ক্লাসটা দেখে নিবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কোন জায়গা থেকে এই মেশিন ইনস্টলেশন চার্জ গুলো আসতেছে। তো মেশিন ইনস্টল করতে যে ধরেন আমাদের আরো 20,000 টাকা খরচ হয়েছে, এবং সবগুলো আমরা কোন জায়গাতে দিচ্ছি, ক্যাশ থেকে, এবং সবগুলো আমরা একটা ভাউচারে পেমেন্ট করতেছি। যে একসাথে দিয়ে দিছে এমন হইতে পারে, সিঙ্গেল তো আমরা দেখাইলাম এতক্ষণ পর্যন্ত, আর একসাথে যদি আসে একসাথে আমরা কিভাবে এন্ট্রি দিতে পারি সেটা আমরা এখানে দেখাইলাম, যাতে সবগুলো বিষয় আমরা এখানে কভার করতে পারি। ঠিক আছে, এরপরে দেখতেছি আমাদের টোটাল বিল আসছে হলো 48,000 টাকা, আমাদের ক্যাশে ছিল হচ্ছে 50,000 টাকা, এখানে অলরেডি আমি পেমেন্ট করে দিচ্ছি 48,000 টাকা। করার পরে আমার কিন্তু ব্যালেন্স দাঁড়াবে 2,000 টাকা, সেটা আমাকে এখানে কিন্তু শো করতেছে যে কারেন্ট ব্যালেন্স 2,000 টাকা থাকতেছে ক্যাশে। এরপরে আমরা এন্টার দিচ্ছি, দেওয়ার পরে আমরা ন্যারেশনে লিখে দিলাম যে এই আদার্স এক্সপেন্স ফর এলসি, এটা আপনাদের মতো দিবেন। আসলে ন্যারেশনের বিষয়টা তো এইভাবে বলে দেওয়াটা কঠিন, যার যতটা আপনি ডিটেলস করে সুন্দর করে লিখে রাখবেন, পরবর্তী সময় যদি আপনার এই রিলেটেড একটা বিষয় থাকে যে গত অক্টোবর মাসে যে আমরা মাল আনার জন্য গাড়ি ভাড়াটা দিছিলাম, ওখানে গাড়ি ভাড়াটা কত ছিল, এখন এইটা যদি আপনি ভালো করে ওই কোম্পানির নাম টাম সহ ডিটেলস করে লিখে রাখতে পারেন, তাহলে আপনার জন্য এই জিনিসগুলা খুঁজে পেতে বা আপনাকে ইনফরমেশন দিতে সহায়তা করবে। এই জন্য ন্যারেশনটা যত বেশি আমরা ডিটেলস সুন্দর করে লিখবো, পরবর্তী সময় রিপোর্ট করার সময় বা কোনো বিষয় খোঁজার সময় আমরা খুব সহজে এটা ব্রিফ করতে পারবো। এরপরে ডিটেলস লিখে এরপরে আমরা অ্যাকসেপ্ট করে দিচ্ছি। তো এখন কি হলো যে আমাদের একটা মেশিন বিদেশ থেকে ইম্পোর্ট করার ক্ষেত্রে যতগুলো কস্ট আমাদের ছিল সবগুলো কস্ট আমরা বুক করে ফেলেছি। আমরা যদি ব্যালেন্স শিটে যাই তো আমরা ডিটেলস দেখতে পারি যে আমাদের সানডে ক্রেডিটার্স, আমরা এটা কিন্তু মেশিন ইনস্টল করে চালু করে আরো অনেক পরে যদি আপনি এই টাকাটা পেমেন্ট করেন তখন পেমেন্ট হবে। এটা আপনি যতদিন পর্যন্ত ব্যাংক থেকে না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটা আপনার দিনা হিসেবে দেখাবে, এটার সাথে এলসির যে কস্ট এটার কোনো সম্পর্ক নাই, এটা স্বাভাবিক থাকবে। তো এখন আমরা চাচ্ছি কি যে আমাদের যে $50,000 এলসিটা, ঠিক আছে, এই $50,000 এলসির মধ্যে আমরা এই জায়গাটাতে যদি ঢুকি এলসি ইন ট্রানজিটে, আমরা এখানে একটা জিনিস শুধুমাত্র বলছি যে এলসি মার্জিন যেটা ব্যাংক কি করছে, সে 5 লাখ টাকা এলসি মার্জিন হিসেবে বা জামানত হিসেবে তার কাছে কেটে রাখছে, বাট টাকা তো আমার কাছে নাই, এটা হলো ব্যাংকের কাছে। এখন আমরা টোটাল যে কস্টটা দাঁড়াইলো এই যে মেশিনটার কস্টিং কিন্তু টোটালটা আবার এখনো আসে নাই। আমার যদি $50,000 এলসি হয়ে থাকে তাহলে শুধুমাত্র এলসি মার্জিনের 5 লাখ টাকা শুধু আমি এখানে করছি। তো এখন বাকি যে 45 লাখ টাকা, এই 45 লাখ টাকা প্রতিষ্ঠান চাচ্ছে যে আমরা ব্যাংকের থেকে লোন নিয়ে তারপরে এই টাকাটা পেমেন্ট করে দিব। তো সেই প্রসিডিউরটা আমরা একটু দেখাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা লোন, আপনার বিভিন্ন ধরনের লোন থাকে,
যেগুলা মেশিনারিজ রিলেটেড লোন, এগুলা সাধারণত লং টার্ম লোনের আন্ডারে হয়। ব্যাংক যখন আপনার মেশিনে ইনভেস্ট করে তখন সাধারণত সেটাকে তারা 5 বছর মেয়াদি বা এই ধরনের লং টার্ম যেগুলা, এইগুলা হচ্ছে আপনার লং টার্ম লোনের আন্ডারে সাধারণত ক্রিয়েট করে। যেহেতু ব্যাংক এইগুলাকে মেশিনারিতে লং টার্ম লোনের আন্ডারে করে, এই কারণে আমরা লং টার্ম লোন হিসেবে দেখাবো। পরবর্তী সময় আমরা অন্য এলসি নিয়ে কাজ করব, যেখানে আমরা শর্ট টার্ম লোন নিয়েও দেখাবো। তো ধরেন যে কোন একটা ব্যাংকের আপনার হচ্ছে নাম হচ্ছে এইচপিএসএম, আপনার লং টার্ম লোন যেগুলা এগুলাকে এইচপিএসএম হিসেবে ওরা আইডেন্টিফাই করে, নাম দেয় আর কি ব্যাংক, যার কারণে আমরা এইচপিএসএম টাই বলতেছি। আমরা কি করব, যদি আমরা ব্যালেন্স শিটে যাই, এটা তো আমাদের লাইবিলিটিস হয়ে যাবে, তাই না? তো লোন লাইবিলিটিস এর আন্ডারে আমরা একটা লং টার্ম লোন গ্রুপ ক্রিয়েট করব। তো সেটা ক্রিয়েট করার জন্য কি করব, আমরা চলে যাচ্ছি এখান থেকে ক্রিয়েট অপশনে, এখান থেকে চলে যাচ্ছি গ্রুপ অপশনে, গ্রুপ থেকে আমরা এখানে লিখলাম লং টার্ম লোন, এরপর এন্টার দিচ্ছি। এরপর এইখানে আমরা দিয়ে দিচ্ছি লোন লাইবিলিটিস, এটা হচ্ছে আমাদের দেনা। এই যে লোন লাইবিলিটিস এখানে আমরা ক্রিয়েট করতেছি লং টার্ম লোন, এটা ক্রিয়েট করলাম কি গ্রুপ। গ্রুপ ক্রিয়েট করার পরে এখন আমি যে লোনটা নিব সেটা ধরেন একটা এইচপিএসএম লোন। যখন ব্যাংক আপনাকে লোন দিবে ওই লোনের এগেনস্টে কিন্তু সে একটা নাম্বার ক্রিয়েট করবে। অলওয়েজ ব্যাংক লোন যখনই দিবে তখন লোনের এগেনস্টে সে একটা নাম্বার ক্রিয়েট করবে। তো সেই নাম্বারটা দিয়ে আমরা আর একটা লেজার ক্রিয়েট করবো। এবার এর আগে আমরা গ্রুপ ক্রিয়েট করেছি, কারণ আপনার এরকম 10টা মেশিন আসতে পারে, 10টা মেশিনের আলাদা আলাদা 10টা এলসি হইতে পারে, 10টা এলসির এগেনস্টে 10টা লোন ক্রিয়েট হইতে পারে। এই জন্য আমরা একটা গ্রুপ আগে ক্রিয়েট করে রাখলাম, যাতে ওই গ্রুপের ভিতরে আমরা সবগুলো লেজার ক্রিয়েট করতে পারি। তো এবার আমরা আবার ক্রিয়েটে যাচ্ছি, যাওয়ার পরে লেজারে যাচ্ছি, লেজারে যাওয়ার পরে আমরা ওই যে লোনটা রিসিভ করব 45 লাখ, সেই লেজারটা আমরা এখানে ক্রিয়েট করতেছি, যেটা ব্যাংক আপনাকে দিচ্ছে। এইচপিএসএম এখানে লিখলাম নাম্বার দিয়ে, ধরেন এটা হচ্ছে 1 2 3 4 5 6 এরকম একটা নাম্বার ব্যাংক দিল, সেটা আমরা এখানে লেজার হিসেবে ক্রিয়েট করতেছি, এন্টার দিলাম। এবং এই লেজারটা হবে কোন কোন জায়গায়, আমরা যে লং টার্ম লোন নামে একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম তার আন্ডারে। এই যে লং টার্ম লোন লিখলে আমাদের লং টার্ম লোন চলে আসলো। আসার পরে যদি আমরা এন্টার দেই এবং এরপরে যদি আমরা এটাকে সেভ করে দিই, আমাদের লেজারটা ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এই লোনের টাকাটা যখন ব্যাংক আমাদেরকে দিবে, সে দুই ভাবে আমাদেরকে লোনের টাকাটা দিতে পারে। হ্যাঁ, একটা হলো যে সে সরাসরি আমার ব্যাংকে টাকা দিয়ে দিয়েছে, আরেকটা হইতে পারে সে আমার ব্যাংকে দিল না, সে কি করলো পার্টিকে দিয়ে সে লোনের এগেনস্টে একটা নাম্বার ক্রিয়েট করছে, যে ওখানে আপনার লাইবিলিটি হিসেবে দেখাইলো। দুই ভাবে করতে পারে, তো আমরা দুইটাই দেখবো। তো আপাতত আমরা দেখাচ্ছি এখন এইভাবে যে সে কি করছে, সে আমাদের এই যে লোনটা দিল, লোনের জন্য সে আলাদা লাইবিলিটিস ক্রিয়েট করছে, আলাদা হিসাব রাখছে, কিন্তু সে এই টাকাটা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টে না দিয়ে বিদেশে সরাসরি সেখানে ট্রান্সফার করে দিয়ে ক্লিয়ার করে দিছে। সে আমার অ্যাকাউন্টে দেয় নাই, কারণ টাকাটা আমি দিচ্ছি না, ব্যাংক দিয়ে দিচ্ছে, এরকম সিচুয়েশন। এবং যদি সে আমার অ্যাকাউন্টে টাকা দেয়, আমি যদি সেই আমার অ্যাকাউন্ট থেকে যদি আবার কেটে নেয়, সেটার প্রসিডিউরটা আমরা পরবর্তীতে দেখবো। কিন্তু এখন আমরা দেখতেছি যে এইটাই, যে সে আমার ব্যাংকে দিচ্ছে না, সে সরাসরি বিদেশে পেমেন্ট করে দিচ্ছে। সেক্ষেত্রে আমরা এই ট্রানজাকশনটা কেমনে করব, সে আমাকে আমাদের যে বাকি যে 50 লাখ টাকার এলসিটা ফিল আপ করতে বা $50,000 যে এলসিটা এটা ক্লিয়ার করতে আমাদের আরো 45 লাখ টাকা ব্যাংক থেকে লোন রিসিভ করতে হবে। তো সেজন্য আমরা যাব হচ্ছে, যখন আমরা ব্যাংকের অ্যাকাউন্টে টাচ করতেছি না, সরাসরি চার্জ করে ফেলতেছি, তখন আমাদেরকে ক্রিয়েট করতে হবে, আমাদের যেতে হবে জার্নাল ভাউচারে। ঠিক আছে, আর যদি সে আমার ব্যাংকে টাকাটা দিতে, তাহলে কিন্তু আমরা এটা করতাম রিসিভ ভাউচারের মাধ্যমে। তো সেটা আমরা পরবর্তীতে যখন দেখি তখন আপনি দেখলে হবে। আপাতত যতটুকু দেখতেছি এতটুকু যদি আপনি বুঝেন, তাহলেই সামনের গুলাও বুঝে যাবেন ইনশাল্লাহ। তো যাওয়ার পরে আমাদের ডেবিট হবে, যে এলসিটা আমরা ক্রিয়েট করতেছিলাম ওই এলসিটাকে আমরা এখানে ডেবিট করব। তো আমরা ক্রিয়েট করেছিলাম কি ডিবিবিএল এলসি নাম্বার, এই যে এই নাম্বারটা গতকাল ক্রিয়েট করেছিলাম এলসি ইন ট্রানজিটের আন্ডারে। আমরা যাচ্ছি এখানে, যাওয়ার পরে ফিগারটা ধরেন যে ব্যাংক আমাদেরকে কত দিচ্ছে, 45 লাখ টাকা। এটা হবে ডেবিট এবং ক্রেডিট হবে আমাদের লোন হবে ক্রেডিট। তার মানে এইচপিএসএম
নাম্বার, এই যে যেটা লোনের নাম্বার আর কি, এসপিএসএম লোন নাম্বার যেটা ব্যাংক দিছে সেইটা আমাদের হবে ক্রেডিট। ডেবিট হবে আমাদের এলসি নাম্বার, আর ক্রেডিট হবে লোনের যে হেডটা আছে সেই হেডটা। এন্টার দিচ্ছি, দেওয়ার পরে 45 লাখ টাকা আমি রিসিভ করলাম। এরপরে আমি এখানে ডিটেলস লিখে রাখতে পারি যে কি পারপাস আমরা এখানে লোন রিসিভ করলাম, কোথায় যাবে এই যে আশায় বিষয়, এবং এলসি নাম্বার। এলসি নাম্বার তো এখানেই আছে, আমরা এখানেও ডিটেলসটা লিখে যখন আমরা এন্টার দিব, এরপরে আবার এন্টার দিব, তো তখন দেখা যাবে যে আমাদের এই এন্ট্রিটা কমপ্লিট হয়ে গেছে। এবার মোটামুটি আমাদের এলসির যতগুলো কস্টিং আছে সব কস্টিং আমাদের বুক হয়ে গেল। এবার যদি আমরা ব্যালেন্স শিটে ঢুকি, ঢুকে অল্টার F1 দেই, তো এখন কিন্তু আমি দেখতেছি যে আমার লং টার্ম লোন আমি দেনা হিসেবে 45 লাখ টাকা আমি ব্যাংকের কাছে দেনা আছি, সেটা আমাদের এখানে শো করতেছে। আমরা যদি এটার ভিতরে ঢুকি তো দেখবো যে এইটা এসপিএসএম একটা নাম্বার, এত নাম্বারের এগেইনস্টে আমি এখানে একটা লং টার্ম লোন এখানে আমার নামে ক্রিয়েট হয়েছে। আর এলসি ইন ট্রানজিটের আন্ডারে দেখবো যে আমার সব মিলে যত টাকা আসার কথা, এই যে আমরা 45 লাখ টাকা একটা নিয়ে আসছি, তারপরে এই যে 5 লাখ টাকা এলসি মার্জিন ডিটেল সব মিলে 51,68,000 টাকা আমার এই মেশিনটা ইম্পোর্ট করতে যাই টোটাল কস্ট আমার দাঁড়িয়েছে। তো সেক্ষেত্রে এখন যেটা আমাকে করতে হবে সেটা হলো যে আমি যখন এটাকে এই সব কস্ট বুক হয়ে গেল, তখন কি করব, আমার শুধুমাত্র কি করছি, লোন যেটা রিসিভ করছি সেটা আমরা সরাসরি এলসি তে দেখাইছি। এরপরে বাকি যে টাকাগুলো আছে এই টাকাগুলোকেও আমরা কি করব, এইখান থেকে সরিয়ে এই এলসি তে ট্রান্সফার করে দিব। যখন আমার ফুল প্রসিডিউর মেইনটেইন হয়ে গেল, আমার কস্টিং এর আর কোনো কস্ট বাকি নেই, সব কস্ট যখন বুক হয়ে গেছে, তখন এই যে যে টাকাগুলো আছে এই টাকাগুলো এইখান থেকে সরায়ে কি করব, আমি এলসির মধ্যে ঢুকাবো। তো সেটার জন্য আমাকে যেটা করতে হবে প্রথমত সেটা হলো যে আমাকে আগে একটু নোট করে নিতে হবে যে আমার কোন জায়গায় কত টাকা আছে, তা না হলে আমি ওখান থেকে তো বুঝতে পারবো না যে কোন জায়গায় কত টাকা আছে। ধরেন এখানে আমাদের ক্যারেজিন পারচেস ছিল হচ্ছে, আমরা ধরেন একটা জায়গায় একটু নোট করতেছি, খাতায় আমরা লিখে নোট করি। ক্যারেজিন পারচেস ছিল আমাদের 20,000 টাকা। তারপরে হচ্ছে সিএনএফ কস্ট গেছে 75,000 টাকা। তারপরে হচ্ছে আমার এইটা এখানেই থাকবে, যেহেতু আমি এলসি তে এটা বুক করছি সরাসরি, এই জন্য এলসি তেই থাকবে, এটা আমার আর এটা ধরা দরকার নেই। এরপরে আসতেছে ইন্স্যুরেন্স কভার নোট, এটা আছে হলো 12,000 টাকা। এরপরে হচ্ছে আপনার লেবার চার্জ, এটা আসছে হলো 5,000 টাকা। এরপর হচ্ছে এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ 10,000 টাকা। এলসি মার্জিন 5 লাখ টাকা। তারপর হচ্ছে এলসি ওপেনিং চার্জ 15,000 টাকা। এলসি রিটায়ারমেন্ট চার্জ 8,000 টাকা। এরপর হচ্ছে আপনার লোডিং আনলোডিং 3,000 টাকা। এরপরে হচ্ছে আপনার ইনস্টলেশন চার্জ, এটা হচ্ছে আপনার 20,000 টাকা। টোটাল কস্ট দাঁড়াচ্ছে আমাদের কত, 51,68,000 থেকে যদি আমরা 45 লাখ বাদ দিই, যেহেতু 45 লাখ টাকাটা আমাদের সরাসরি এলসিতে আছে এই জন্য আমরা এটা ধরতেছি না, তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে হচ্ছে আপনার 6,68,000 টাকা। ঠিক আছে, 6,68,000 টাকা। আচ্ছা, আমরা এবার কি করব, টোটাল কস্টটাকে আমরা এলসি তে ট্রান্সফার করব। তো এলসি তে ট্রান্সফার করতে গেলে যেটা আমাদের করতে হবে সেটা হলো এই যে যখনই আমরা লেজার টু লেজার, এটা কিন্তু আমরা কোনো ব্যাংক থেকে বা কোনো ক্যাশের সাথে আমার কোনো রিলেশন না, তার মানে হচ্ছে কি, এটা আমাকে কি ভাউচার মেনটেন করতে হবে, আমাকে অবশ্যই এটা জার্নাল ভাউচার মেনটেন করতে হবে। তো জার্নালটা এই যে করতেছি, এই জিনিসগুলো খেয়াল রাখেন যে কোন কোন জায়গায় আমরা জার্নাল ইউজ করতেছি। আমরা যখন এখানে কিন্তু আমাদের কোনো ব্যাংক বা ক্যাশের কোনো রিলেশন নাই, সেই কারণে আমরা এই ট্রানজাকশনটা করব জার্নাল এন্ট্রির মাধ্যমে। তো এখানে
যে জায়গাটাতে আমরা টাকাটা পাঠাই দিব সেটা হবে ডেবিট, অর্থাৎ যেই জায়গাটাতে টাকাটা বেড়ে যাবে। তো আমরা সমস্ত টাকা অন্য জায়গা থেকে নিয়ে আমার যে এলসি নাম্বার, ওই এলসি নাম্বারে ট্রান্সফার করতে চাচ্ছি। এই জন্য এলসি নাম্বারটা হবে ডেবিট। এই যে আমরা এলসি নাম্বারটা ডেবিট নিচ্ছি, এবং বাকি যে লেজার গুলো আমরা এত সময় এই যে নোট করলাম সেটা হবে ক্রেডিট। তো আমাদের টোটাল ব্যালেন্স আমাদের যেটা ডেবিট হবে সেটা হলো 6,68,000 টাকা আমরা যোগ করে যেটা পাইলাম। এরপরে আমরা এখান থেকে ক্রেডিট করতে থাকবো কি কি, ক্যারেজ ইন পারচেজ এটা হলো আমাদের 20,000 টাকা। এরপরে সবগুলা ক্রেডিট হয়ে যাবে। এবার সিএনএফ যেটা সিএনএফ কস্ট এটা আসবে হচ্ছে 75,000 টাকা। এরপরে হচ্ছে ইন্স্যুরেন্স কভার নোট, ইন্স্যুরেন্স কভার নোট আসবে 12,000 টাকা। এরপরে হচ্ছে লেবার, $5,000 টাকা। এরপরে হচ্ছে আপনার এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ, এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ ছিল আমাদের 15,000 টাকা। এরপরে হচ্ছে আপনার এলসি রিটায়ারমেন্ট চার্জ, সরি হ্যাঁ এলসি মার্জিন কি আমরা নিছি? নেই। আচ্ছা আমরা নিব, অসুবিধা নাই। এলসি অ্যামেন্ডমেন্ট নিছি, এলসি রিটায়ারমেন্ট, এলসি রিটায়ারমেন্ট চার্জ হচ্ছে 8,000 টাকা। তারপর হচ্ছে এলসি মার্জিন হলো 5 লাখ টাকা। তারপরে হচ্ছে আপনার এলসি ওপেনিং চার্জ ছিল আমাদের, এলসি ওপেনিং চার্জ ছিল হলো 15,000 টাকা। আচ্ছা এখানে 15,000 টাকা কি দিছি আমরা? এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ, এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ ছিল হচ্ছে আমাদের 10,000 টাকা। যদি আমরা ব্যালেন্স ঠিকভাবে না দেই তাহলে কিন্তু এই যে এইখানে কিন্তু ব্যালেন্সটা থেকে যাবে, কারেন্ট ব্যালেন্সে কিন্তু আমাদের সব নীল হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তা না হলে কিন্তু আমাদের হিসাবটা কমপ্লিটলি মিলবে না। এজন্য এই যে এখানে 5,000 টাকা ব্যালেন্স দেখাচ্ছে, তার মানে এটা ছিল 10,000 টাকা। তো আর 15,000 টাকা ছিল হচ্ছে এলসি ওপেনিং চার্জ, এই যে এখানে ছিল এলসি ওপেনিং চার্জ ছিল হলো 15,000 টাকা। এরপরেও আমাদের আরো 23,000 টাকার হিসাব আছে। কোথায় আছে সেটা? ক্যারেজ ইন পারচেজ দিছি, সিএনএফ কস্ট দিছি, ইন্স্যুরেন্স 12,000 দিছি, লেবার চার্জ 5,000 দিয়েছি, তারপর হচ্ছে এলসি অ্যামেন্ডমেন্ট চার্জ 10,000 টাকা দিছি, এলসি মার্জিন 5 লাখ এটা দিছি, তারপর এলসি ওপেনিং চার্জ 15,000 টাকা এটা দিছি, এলসি রিটায়ারমেন্ট চার্জ 8,000 টাকা, এলসি রিটায়ারমেন্ট চার্জ 8,000 টাকা এটাও দিছি। লোডিং আনলোডিং আছে আমাদের, লোডিং আনলোডিং আছে হলো আপনার 3,000 টাকা। সরি এটা 3,000, হ্যাঁ 7,68,000 টাকা, 3,000 এটা ক্রেডিট। ম্যাশিং ইনস্টলেশন, হ্যাঁ মেশিন ইনস্টলেশন চার্জ হলো 20,000 টাকা, রাইট। আমাদের টোটাল কস্টটা কিন্তু এখন আমাদের বুক হয়ে গেল। এবার যদি আমরা এন্টার দেওয়ার পরে যদি আমরা ন্যারেশনের ডিটেইলসটা আমরা লিখলাম যে আসলে এই কস্টগুলো আমাদের কোথায় বুক হইলো, আমরা যে এলসি নাম্বারে দিলাম এইটার ডিটেইলসটা লিখে এন্টার দিচ্ছি, অ্যাকসেপ্ট করে দিলাম। এবার যদি আমরা আমাদের ব্যালেন্স শিট, যেহেতু এগুলোর কোনোটাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের হেড না, সবই ব্যালেন্স শিটের হেড, এর জন্য আমরা বারবার ব্যালেন্স শিটে যাচ্ছি। ব্যালেন্স শিটে গেলাম, ডিটেইলস করলাম, আমাদের এলসি ইন ট্রানজিটের আন্ডারে 51,68 লাখ আছে, দেখছেন আছে, এন্টার দিলাম। এখানে কিন্তু শুধুমাত্র আমাদের এলসি নাম্বারটাই এখানে শো করতেছে, এবং এখানে কি কি খরচ ছিল ডিটেইলসটা যদি আমরা যাই তাহলে এখানে লোন ছিল এইটা, এবং 6,68,000 যেটা সেটা আমরা ডিটেইলস গেলে এখানে দেখবো যে কোনটা কোনটা মিলে টোটাল আমার এই এলসির কস্টটা কত ছিল। তাহলে আমরা যেটা করলাম সেটা হলো যে আমাদের টোটাল যে কস্ট, সেই কস্টটা লোন টোন নিয়ে আমাদের টোটাল মেশিনটা ইনস্টল করা পর্যন্ত আমাদের টোটাল খরচ হয়েছে 51,68,000 টাকা। যখন আমার ফুল
এটা ক্লিয়ার হয়ে গেল, সব জায়গা থেকে আমি একদম কমপ্লিট হয়ে আমার এখানে আর কোনো কষ্ট থাকার কোনো সম্ভাবনা নাই, কিছু নাই, কমপ্লিট হয়ে গেল। তখন আমরা কি করব, এই টাকাটাকে ট্রান্সফার করে নিয়ে যাব ফিক্সড অ্যাসেটে, কারণ এখন আর সে কারেন্ট অ্যাসেটে থাকার অবস্থা শেষ। এখন আমরা এই টাকাটাকে নিয়ে যাব ফিক্সড অ্যাসেটে, যে মেশিনটা আমরা কিনছি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা ফিক্সড অ্যাসেটের আন্ডারে দেখি কি কি আমাদের লেজার আছে, গ্রুপ আছে। যদি অল্টারে যাই, অল্টার থেকে যদি গ্রুপে যাই, তো আমরা এখানে দেখি ক্যাপিটাল মেশিনারি নামে আমাদের গ্রুপ একটা আছে। এই গ্রুপের আন্ডারে এখন এই যে মেশিনটা আমরা পারচেস করলাম সেটার যে নাম, ওই নামটা দিয়েই কিন্তু আমরা একটা লেজার ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমরা যাচ্ছি ক্রিয়েট অপশনে, এরপরে লেজারে যাচ্ছি, এন্টার দিলাম, দেওয়ার পরে ধরেন এটার নাম হচ্ছে টিভিসি মোল্ডিং, ধরেন এটার নাম হচ্ছে পিভিসি মোল্ডিং মেশিন। এরপরে মেশিনের যদি আপনার কোনো মডেল নাম্বার দিতে চান, তো এখানে আমরা দিয়ে দিতে পারি M331 বা এটা কিছু কোনো একটা মডেল থাকতে পারে, সেই মডেলটা আমরা এখানে দিয়ে রাখতে পারি। কারণ এই নামে হয়তো আরো আপনার হচ্ছে মোল্ডিং মেশিন হয়তো আরো তার লাগতে পারে, তখন যাতে আইডেন্টিফাই করা যায় যে কোন মেশিনটা কোনটা। এরপরে এন্টার দিচ্ছি। যেহেতু এটা ফিক্সড অ্যাসেট, তার মানে এটা আমরা ফিক্সড অ্যাসেটের আন্ডারে যে ক্যাপিটাল মেশিনারি আমরা গ্রুপ ক্রিয়েট করেছিলাম, এটা কিন্তু আগের ক্লাসে ক্রিয়েট করা ক্যাপিটাল মেশিনারি। এই ক্যাপিটাল মেশিনারির আন্ডারে আমরা পিভিসি মোল্ডিং মেশিন নামে একটা মেশিনের হেড, যেটা আমাদের ফিক্সড অ্যাসেট হিসেবে যাবে, এইটা আমরা লেজারটা ক্রিয়েট করলাম। আর এই যে ক্যাপিটাল মেশিনারি কোথায় আছে সেটা কিন্তু আমাদের এখানে শো করতেছে যে এটা ফিক্সড অ্যাসেটের হেড। ঠিক আছে, এরপরে আমরা এন্টার দিচ্ছি। এরপরে আপনি চাইলে এই মেশিনের কোন দেশ থেকে আসছে, তারপরে নাম কি 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 আছে ডিটেলস আপনি এখানে অ্যাড্রেসে বিস্তারিত লিখে এরপরে এন্টার দিয়ে আমরা যখন সেভ করে দিলাম, আমাদের লেজার ক্রিয়েশনের কাজ শেষ হয়ে গেল। দেন আমাদের যে টোটাল কস্ট যেটা ছিল সেই জিনিসটাকে আমাদের আবার ট্রান্সফার করে নিয়ে যেতে হবে ফিক্সড অ্যাসেটে। এবং এই যে ট্রান্সফার, এটা কিন্তু ব্যাংক বা ক্যাশের সাথে কোনো রিলেশন না, যার কারণে আমরা এটাকেও করব হচ্ছে জার্নাল এন্ট্রির মাধ্যমে। তার মানে হচ্ছে জার্নাল এন্ট্রির কিন্তু প্রচুর পরিমাণে কাজ রয়েছে। এবার আমরা ভাউচারে যাচ্ছি, যাওয়ার পরে জার্নালে যাচ্ছি। এবার আমাদের ডেবিট হবে হচ্ছে যেটা আমরা মেশিন পারচেজ করছি, সেখানে আমাদের টাকাটা চলে যাচ্ছে, সেই কারণে এটা হবে ডেবিট। এবং টোটাল ফিগার হচ্ছে আমাদের কত, 51,68,000 মনে হয়, 51,68,000 দিয়ে রাখি, অসুবিধা নেই। এন্টার দিলাম 51,68,000, এন্টার দিচ্ছি। আর ক্রেডিট হবে কি, ক্রেডিট হবে হচ্ছে এলসি নাম্বার, যে এলসি থেকে যে এলসি তে আমরা টোটাল বুক করেছিলাম কস্ট, সেই এলসি নাম্বারটা আমাদের হবে ক্রেডিট। এরপরে যদি আমরা এন্টার দিই, দেখেন এখানে ব্যালেন্স আমার নীল হয়ে গেছে, তার মানে টোটাল ফিগারটা 51,68,000ই ছিল। এরপরে প্রয়োজনে এটা আমরা একটা কাজ করতে পারি, এটা নভেম্বরের 1 তারিখে আমরা এন্ট্রিটা করে ফেলতে পারি। এরপরে এন্টার দিয়ে আমরা এখানে কমপ্লিট হয়ে গেল আমাদের, এবং আমরা এখানে ফিক্সড অ্যাসেটে নিয়ে তো নারেশনে সেটা আমরা লিখে দিতে পারি বি। এরপরে আমরা অ্যাকসেপ্ট করে দিলাম, এন্টার দিয়ে দিলাম। এরপরে এখন যদি আমরা ব্যালেন্স শিটে আসি, এই যে ব্যালেন্স শিটে যাচ্ছি, অল্টারে ফোন দিয়ে ডিটেলস করতেছি, তো আমার এলসি ইন ট্রানজিট এখন কিন্তু নীল, কোনো কিছু নাই, এবং টোটালটা আমার ক্যাপিটাল মেশিনারিতে চলে আসলো। ঠিক আছে, এবং আমরা যে লোন নিয়েছিলাম সেটা আমাদের এখানে ক্রিয়েট হয়েছে। এরপরে আমরা এক ভদ্রলোকের থেকে সার্ভিস নিয়েছিলাম সিএনএফ, তারে আমি টাকাটা এখনো দেই নাই, সেটা আমি দিনা হিসেবে দেখতেছি, এবং টোটাল টাকাটা কিন্তু আমার এখানে অলরেডি কস্টে চলে আসছে। তো এখন যদি আমি পেমেন্ট করি, এটার সাথে এর কোনো সম্পর্ক নেই, আমরা সরাসরি এই ভদ্রলোককে পেমেন্ট করে দিব, আমার ব্যালেন্স টাকা থেকে চলে যাবে, ব্যাস। আবার যখন আমি লোনের টাকাটা, লোনের ইন্টারেস্ট চার্জ হবে, সেই ইন্টারেস্টটা আমরা পরবর্তীতে দেখাবো। আজকে কিন্তু ইন্টারেস্টের বিষয়গুলো আমরা কোনো কিছু, আমরা আজকে পর্যন্ত যতটুকু দেখলাম এতটুকু পর্যন্ত আপনারা মাথায় রাখেন। এই ক্যাপিটাল মেশিনে এগুলো আবার ডেপ্রিসিয়েশন হবে, তো ডেপ্রিসিয়েশনের ক্লাস আলাদা আছে, পরবর্তী সময় আমরা এগুলা দেখাবো এগুলা। তো আজকে আমরা যতটুকু দেখলাম এতটুকু, আজকে মোটামুটি এই পর্যন্ত ক্লাস। এতটুকুর উপরে কারো কোনো প্রশ্ন বা জানার থাকলে প্রশ্ন করতে পারেন। আমি বুঝতেছি যে অনেকে হয়তো বুঝতে পারছেন, অনেকের কাছে অনেক কঠিন মনে হইতে পারে,
তো সেক্ষেত্রে সলিউশন হচ্ছে একটাই, একটু কষ্ট করে সময় নিয়ে আপনার ক্লাসটা আবার দেখতে হবে। আমরা ভিডিও দিয়ে দিব, ক্লাসগুলো আবার আপনাকে একটু দেখে বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, এখন আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমরা একটু নিতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার এই যে এলসি নাম্বার দিয়ে ডিবিবিএল দিয়ে স্যার আমরা যে লেজারটা খুলেছিলাম, জি এই যে ডিবিবিএল এলসি নাম্বার দিয়ে স্যার যে লেজারটা ওপেন করেছিলাম স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতেছি। এটা স্যার ওই যে এলসি ইন ট্রানজিট ওটার গ্রুপ এটার আন্ডারে করেছিলাম না স্যার? জি, এলসি ইন ট্রানজিটের আন্ডারে করেছিলাম। আচ্ছা, আর এলসি মার্জিনটা স্যার যখন নাকি আমাদের পুরো এলসিটা কমপ্লিট হয়ে যাবে হুম, তখন ব্যাংক মানে ওইখান থেকে ওটা ক্লিয়ার করে দিবে। যেমন জি প্রথমে স্যার বলছিলেন যে এটা জামানত হিসাবে ব্যাংক মানে টাকাটা ব্লক করে রেখে দিবে, হুম। বা সে এলসি কি মার্জিনের করবে? হ্যাঁ, এই যে আমরা লোনটা নিছি না, দেখেন এখানে আমরা টোটাল কস্ট ধরছি কত, 50 লাখ, ঠিক না? কিন্তু জি আমি জি লোন তো নিছি যে 45 লাখ এইখানে, আর আমার যে কস্টিংটা সেখানে কিন্তু 50 লাখই চলে আসছে। এলসি মার্জিনটা আমরা সরাসরি মেশিনের ভিতরে এলসির ভিতরে ঢুকাই ফেলছি না, জি জি আমাদের কিন্তু টোটাল কস্টটা চলে আসছে। ঠিক আছে, জি ক্লিয়ার ক্লিয়ার। স্যার আমরা কি করছি, আমরা এলসি মার্জিন থেকে ডাইরেক্ট আমরা এলসি তে ট্রান্সফার করে নিয়ে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টে ঢোকাই ফেলছি, আর বাকি টাকাটা শুধুমাত্র আমি লোন হিসেবে দেখাইছি। এই স্যার জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি, ওটা জি হলো জি, যে হ্যাঁ, ওটা হলো আপনার ওই ডেবিট ক্রেডিটে ই না করে এটা টু আর বাইতে এন্ট্রি করা যায় না? হ্যাঁ যায়। হ্যাঁ, ওইটাতে করলে কি সুবিধা না? আপনার অ্যাকাউন্টিং এ সুবিধা আমার হিসাব অনুযায়ী সেটা হলো যে যদি আপনি ডেবিট ক্রেডিট করেন, এবং ডেবিট ক্রেডিট জিনিসটা বুঝতে পারলে ডেবিট ক্রেডিটটাই সহজ। তবে আচ্ছা আমরা সহজভাবে যদি একটু ব্রিফ করি, সেটা হলো যে যখন আমরা পেমেন্ট করব, যদি আমরা এই যে সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে থাকি, হ্যাঁ, ঠিক আছে, সিঙ্গেল জি জি সিঙ্গেল এন্ট্রি সিস্টেমে থাকলে আমি পেমেন্ট করি অথবা রিসিভ করি, যে কোনো অবস্থাতেই অ্যাকাউন্টটা আপনার উপরেই থাকবে, ব্যাংক অ্যাকাউন্টটা এখানে উপরে থাকবে। জি 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 শুধু আমার বুঝতে হবে যে এন্ট্রিটা কি রিসিভ নাকি পেমেন্ট। পেমেন্ট যদি জি রিসিভ হয় রিসিভ হবে, যদি পেমেন্ট হয় পেমেন্ট হবে। চেঞ্জ করে দিবে, এখান থেকে আমি রিসিভে করে দিলাম অথবা এখান থেকে পেমেন্ট করে দিলাম। আর অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের জায়গায় থাকবে, হয়তো ক্যাশ হবে নাহলে ব্যাংক হবে, এটা জি। ঠিক কিন্তু আছে। এমনি ডবল এন্ট্রি করলে আপনাকে ওই ডেবিট ক্রেডিটের মাধ্যমে অথবা টু বা বাই এর মাধ্যমে করতে হবে। জি জি, এই যে চেঞ্জ মোডটা করে আমরা ওইটাকে করতে পারি আর কি। ওটা 2 বাইও আমরা পরবর্তী এক সময় দেখাই দিব, অসুবিধা নেই। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। আর আর কেউ আছেন, কারো কোনো প্রশ্ন আছে নাকি? বিপ্লব কুমার জি হ্যান্ড রাইজ করেছেন। বিপ্লব কুমার, আপনার কোনো প্রশ্ন আছে? আপনি হ্যান্ড রাইজ করেছেন তো, এই জন্য আপনাকে নাম বলতেছি আর কি। আমরা যারা কথা, যদি কথা বলতে হয় তাহলে আনমিউট করে কথা বলতে হবে, যেহেতু সবাই মিউট অবস্থায় আছেন, তো আনমিউট করে দেন কথা বলতে হবে। আচ্ছা, সমস্যা নেই। আমার মনে হয় যে, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা বিষয়ে, যখন লেজার ক্রিয়েট করা আছে কিছু কিছু হেডে, কাজ করতে গিয়ে নতুন কোনো হেড আসলে তখন কিভাবে ক্রিয়েট করব? ও, আপনি আমাদের প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস কি করতে পারছিলেন? জি জি জি। আমি যখন মানে পোস্টিং এ আছি, মনে করেন 4-5টা পোস্টিং দেওয়ার পরে মনে করেন আমার মিসেলেনিয়াস একটা খরচ আছে, বুঝছি এটা বুঝছি আমার আপনার কথা, বুঝতে পেরেছি। এই যে আসবেন এখানে, এখানে জি এসে ধরেন যে আপনি এখানে দিছেন হচ্ছে, এখানে আমরা ধরি যে যে বস চেয়ারে দিলাম, দেওয়ার পরে এখানে আমি একটা কিছু অ্যামাউন্ট দিচ্ছি, এখন এইখানে আইসা আমার এখানে একটা লেজার ক্রিয়েট করতে হবে, বিষয়টা তো এরকম। জি 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 জি। আমরা এখানে আসার পরে স্পেস চাপবো, ঠিক আছে, স্পেস চাপার পরে উপরে দেখবেন ক্রিয়েট অপশন আছে, আচ্ছা 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 এখানে ক্লিক করবেন, এন্টার দিবেন, দেওয়ার পরে আপনাকে লেজার অপশনে নিয়ে যাবে। আচ্ছা ধরেন আচ্ছা। এখানে আপনি লিখবেন, যা কিছু লিখবেন আন্ডার দিয়ে সেভ দিবেন, অটোমেটিকলি ওখানে চলে হ্যাঁ, আসবে। এখান থেকে বুঝতে পারছি, স্পেস দিলেই ওইটা চলে আসবে এই স্ক্রিনটা।
হ্যাঁ, এইখানে যখন আপনি থাকবেন, এখানে আসার পরে এখানে স্পেস দিলেই আপনার এখানে উপরে ক্রিয়েট অপশন চলে আসবে, ঠিক আছে? জি জি, থ্যাংক ইউ বুঝতে পারছি। ঠিক না? স্যার ওইটা তো অল্টার সি দিলেও হয়, জি, ওইটা অল্টার সি দিলেও তো ওইটা আসবে। এখানে হ্যাঁ হ্যাঁ অল্টার সি Alt- দিলেও আসবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে না যে ডাইরেক্ট অল্টার সি দিলে আমি যে কিবোর্ড কোনো থেকে লেজার, অল্টার সি দিয়েও আমরা যেতে পারি। জি, হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট করা যাবে। জি। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি আপনাদের প্রশ্ন না থাকে তাহলে আমরা আজকে ক্লাসটা শেষ করতে পারি। আর আহ, একটা বিষয় হলো যে আমরা আমাদের জায়গা থেকে বোঝানোর সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আমরা